বেলা গড়িয়ে সন্ধ্যার ছায়া নামছে ধীরে ধীরে। আকাশের বুকে ছড়ানো লালচে আভা যেন কোনো অজানা অশুভ সংকেত দিচ্ছে। সূর্য অস্ত যাওয়ার আগে সেই নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে পড়ছে চারিদিকে। পাখিরা ব্যাকুল হয়ে ফিরে যাচ্ছে তাদের নিরাপদ নীড়ে, আর হাওয়ার বুকে যেন এক অদ্ভুত ভার। মেঘ যেন ধীরে ধীরে চেপে বসছে এ শহরের বুক জুড়ে। গরমের দিন হলেও সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে এসেছে, ঠিক যেন কিছু একটা ঘটতে চলেছে। প্রকৃতির এই অদ্ভুত আচরণ টের পায় না সবাই, তবে যারা মন দিয়ে অনুভব করে তাদের কাছে এই বদলে যাওয়া সন্ধ্যা যেন কোনো অশনি সংকেত। মহাসড়কে সারি সারি যানবাহনের শব্দের মাঝে একটানা হর্নের আওয়াজে মাঝে মাঝে ছেদ পড়ে নিস্তব্ধতা। ঠিক সেই কোলাহলের মাঝে কালো রঙের মার্সিডিজ বেঞ্চ ছুটে চলছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। গাড়ির কাচ খোলা রাখা, বাইরের আলো প্রতিফলিত হয়ে যেন ভিতরের অন্ধকারকে আরও গাঢ় করে তোলে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটির চোখে স্পষ্ট একটা লক্ষ্যভেদী দৃষ্টি, চোখ জোড়ায় স্থির, ঠোঁট চেপে ধরা, যেন মন জুড়ে গুমড়ে উঠছে একটা প্রতিজ্ঞা। ধূসর এক হাতে স্টিয়ারিং ধরে নিঃশব্দে ড্রাইভ করছে, অন্য হাতে ইচ্ছেকে আলতোভাবে জড়িয়ে রেখেছে বুকের সাথে, যেন একটু না নড়ে। ইচ্ছে গুটিসুটি মেরে ধূসরের বুকের উপর ঘুমিয়ে আছে, নিঃশ্বাসের ভারে ধূসরের বুকে ধাক্কা দিচ্ছে নরম তালে। গাড়ির মধ্যে কেবল ইঞ্জিনের মৃদু গড়গড় শব্দ, আর মাঝে মধ্যে বাইরে থেকে আসা ঝিরিঝিরি হাওয়ার শব্দ। ধূসর ড্রাইভ করছে চোখ সামনে, অথচ মন বারবার চলে যাচ্ছে ইচ্ছের দিকে। চোখ বারবার এক পলক ইচ্ছের মুখের উপর থামে, যেন নিশ্চিত হতে চায় এই মেয়ে এখন তার, শুধু তার নিজের চোখের সামনে থাকা এই অস্তিত্বটুকু এতটাই দামি যে বারবার না তাকিয়ে যেন নিজেকে স্থির রাখতে পারছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধূসর, কেবলমাত্র নিজের ভিতরে সংশয় আর অব্যক্ত ভয়গুলো সামলে নেওয়ার জন্য। রাস্তাটা ফাঁকা, মাঝে মধ্যে দু একটা গাড়ি হুশ করে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু ধূসরের মন খালি একটাই কথা ঘুরছে, ইচ্ছে এখন নিরাপদে আছে। যতক্ষণ সে আছে কেউ ছুতে পারবে না তাকে। বেশ কিছুটা সময় এভাবে যাওয়ার পর ধীরে ধীরে গাড়িটা থামে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান তড়িঘড়ি করে এগিয়ে আসে, জানালা দিয়ে ধূসরকে দেখে সালাম ঠুকে গেট খুলে দেয় দ্রুত। ভারী গেটের শব্দে ইচ্ছে একটু নড়ে উঠে, তবে পুরোপুরি জাগে না। ধূসর এক ঝলক তাকায় ইচ্ছের দিকে, মুখে মৃদু শান্তির ছায়া, চোখে এক ধরনের শীতল রূপ তীক্ষ্ণতা। গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে তালুকদার বাড়ির অন্ধকার ছায়াময় আঙিনায় লনে। মনে হয় এই বাড়ির বাতাসে পর্যন্ত রহস্য জমে আছে, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। অন্যদিকে ইচ্ছে আবার নড়ে চড়ে উঠে ধূসরের বুকের মধ্যে মুখ গুজে দেয়, হাতের মুঠোয় ধূসরের শার্টটা আঁকড়ে ধরে ঘুমের ভেতরে যেন আরো গভীর আশ্রয় খোঁজে। নিঃশ্বাসগুলো ভারী, মুখে প্রশান্তি, তবু শরীরের ছোট ছোট নড়াচড়ায় বোঝা যায় ইচ্ছে গভীর ঘুমের মাঝেও ধূসরকে অনুভব করছে। এক মুহূর্তের জন্য যেন ধূসরকে ছেড়ে দিতে চায় না। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের দিকে, চোখে প্রশ্রয় মাখা মায়া। হাতটা বাড়িয়ে ইচ্ছের কপালে চুল সরিয়ে দেয়। বাবুর আম্মু উঠে পড়ো, বাড়ি যেতে হবে। ইচ্ছের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে। নাকি স্বামীর কোলে চেপে যাওয়ার ধান্দা? ধূসরের কণ্ঠের গভীরতা, গরম নিঃশ্বাস আর এত কাছে থেকে ফিসফিসে স্বর, সবকিছু মিলে যেন মুহূর্তে ইচ্ছের ঘুম ছুটে যায়। এক লাফে উঠে বসে পড়ে, মুখ লজ্জায় লাল হয়ে যায় নিমিষেই। চোখ নামিয়ে ফেলে দ্রুত ইচ্ছে। ধূসর হাসে, চোখে মুখে খুনসুটির চিহ্ন, আর ইচ্ছে নিঃশব্দে কেবল মাথা নিচু করে বসে থাকে, যেন নিজের অজান্তেই কিছু বলে ফেলেছে শরীর, যেমন বলতে পারেনি এখনো। রাতের বাতাসে এক ধরনের অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আকাশে তারা ঝলমল করলেও মাটির নিচে যেন এক রহস্যের চোরাস্রোত বইছে। তালুকদার বাড়ির সামনে কালো গাড়িটা এসে থেমেছে অনেক আগে। ইচ্ছে মুখের দিকে আর একবার তাকিয়ে ধূসর ধীর পায়ে গাড়ির দরজা খুলে বাইরে নামে, মুখে একরাশ কঠিন নীরবতা। গাড়ির ভেতর মাথা নিচু করে বসে এখনো ইচ্ছে, চোখে মুখে অস্বস্তি, শরীর জুড়ে যেন হালকা কাঁপন। ধূসর ভাইকে দেখা সাহস পায় না। এতক্ষণ যে সাহসে বসেছিল তা যেন হঠাৎ করেই কোথাও হারিয়ে গেছে। কিন্তু হুট করে এই গাড়ির অন্যদিকের দরজার শব্দে চমকে উঠে ইচ্ছে, মুখ তুলে তাকায়, আর মুহূর্তেই চোখে পড়ে সেই চেনা মুখটা। ধূসর ভাই দাঁড়িয়ে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে, ঠিক যেন কিছু বলার প্রয়োজন নেই এমন একটা অভিব্যক্তি নিয়ে। এরপর আর কিছু বুঝে ওঠার সুযোগ নেই। ধূসর নির্দ্বিধায় ঝুঁকে পড়ে ইচ্ছেকে নিজের বাহুতে তুলে নেয়, একটা শব্দ বলে না। ইচ্ছে প্রথমে থতমত খেয়ে যায়, ঠোঁট কাঁপে, শরীরটা এক মুহূর্তের জন্য অবশ হয়ে পড়ে। কিন্তু ধূসরের বাহু শক্ত স্থির, যেন একটা নিরাপদ দুর্গ। ধূসর দৃঢ় পায়ে তালুকদার বাড়ির মেন গেটের দিকে এগিয়ে চলে, ইচ্ছে তার কোলে। ধূসর চোখে আর চারিপাশে অদ্ভুত হয়ে যায়। ইচ্ছে আরো লজ্জায় গুটিয়ে যায়, গাল রক্তিম হয়ে বুকের কাছে হাত শক্ত করে আঁকড়ে ধরে ধূসরকে, যেন এই একজনই তার আশ্রয়।
তার ভয়, লজ্জা, প্রেম আর এক অজানা অনুভবের সম্মিলিত ঠিকানা। কলিং বেলের যান্ত্রিক শব্দ কানে যাওয়া মাত্রই মালা দৌড়ে আসে তালুকদার ভবনের মূল দরজার দিকে। ঘড়ির কাঁটা তখন রাত নেমেছে ইঙ্গিত করলেও ভবনের প্রতিটি কোণ নিস্তব্ধতা ভেঙে যেন প্রস্তুত হয়ে আছে কোনো অচেনা ঘটনা ঘটার অপেক্ষায়। মালা দরজা খুলতেই তার চোখ কপালে উঠে দেখে ধূসর তালুকদার তার কোলে একজন তরুণীকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে যেন ধূসরের বুকের কাছে মুখ লুকিয়ে রেখেছে, চুপচাপ নির্ভার। ভাইজানের কোলে এক নারী মূর্তি, ইচ্ছে শরীর ঢেকে আছে শাড়িতে, মাথা নিচু, চোখে এক অদ্ভুত লজ্জা আর লাবণ্যের মিশেল। মালা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, যেন বুঝে উঠতে পারছে না এই মুহূর্তের তাৎপর্যটা আসলে ঠিক কি। মালার মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে, কিন্তু শব্দ করে কিছু বলার সাহস হয় না তার। ইচ্ছে ধূসরের কোল থেকে নামতে চায়, ছোটাছুটি করে ব্যাকুল হয়ে ওঠে। গাল তখনও লজ্জায় রক্তিম, চোখে জল টলমল করছে, কিন্তু ধূসর নিজের কণ্ঠে এক স্থির অথচ গভীর দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় এক ধাপ। সদর দরজা পার করে লিভিং রুমের অভ্যন্তরে পা রাখতেই ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে ঠান্ডা অথচ হৃদয়ের গভীরতা ছুঁয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আপনাকে স্বাগতম মিসেস ধূসর তালুকদার। ধূসর ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে বলে উঠে, থেমে আবার, আপনার শ্বশুরবাড়ি আপনাকে পেয়ে ধন্য। আমার 27 বছর বয়সে একা একে তেজবনে আজ থেকে ইতি টানছে আমি। ইচ্ছে ধূসরের কাঁধে মুখ গুজে লুকিয়ে রাখে নিজের লাল হয়ে যাওয়া মুখ। ধূসরের সেই গম্ভীর অথচ আশ্চর্য কোমল কণ্ঠ যেন ইচ্ছেকে মোহিত করে, স্পর্শ করে আত্মার গভীরে। চোখ বন্ধ করে আবেশে নিজেকে সঁপে দেয় ইচ্ছে, যেন সমস্ত ক্লান্তি ধুয়ে যায় এই কথাগুলোর মাঝে। মালা এখনো দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার মনে হয় সে কোনো সিনেমা দৃশ্য দেখছে। তালুকদার ভাইদের মতো পুরুষ যাকে সে চেনে প্রচণ্ড গম্ভীর আর নির্ভীক বলে, সে আজ নিজের কাঁধে তুলে এনেছে ইচ্ছেকে, ঘোষণা করেছে স্ত্রী বলে। কি হচ্ছে আসলে? সব প্রশ্ন জমা হয়ে থাকে বাতাসে। ভবনের প্রতিটি দেয়ালে যেন প্রতিধ্বনি বাজে মিসেস ধূসর তালুকদার, আর ঘরের কোণে জমে থাকা রাত যেন একটু একটু করে গাঢ় হতে থাকে, ঠিক যেমন কোনো রহস্য গল্প ধীরে ধীরে জমে ওঠে পরবর্তী বিস্ফোরণের অপেক্ষায়। মনের গভীরে ছায়া ফেলে কোনো অশনি সংকেত, কিছুটা লজ্জা, কিছুটা ভালোবাসার, অনেকখানি অনিশ্চয়তা নিয়ে ইচ্ছে আজ নতুন জীবনে পা রাখলো। অথচ এই শুরুর ভিতরে লুকিয়ে আছে হাজার প্রশ্ন, আর ধূসর যেন প্রতিটি প্রশ্নের উত্তর নিজেই হয়ে উঠতে চায়। ধূসর সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, কোলে নিস্তব্ধ ইচ্ছে, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। একবারও পেছনে না তাকিয়ে নিচে দাঁড়িয়ে থাকা মালাকে উদ্দেশ্য করে বলে ওঠে, খাবার রেডি করো মালা। ইচ্ছেকে সরাসরি কোলে তুলে নিয়ে ধূসর সোজা ঢুকে পড়ে নিজের ঘরের ভেতর। বিছানার উপর ইচ্ছেকে আস্তে করে বসিয়ে দিয়ে তারপর এগিয়ে যায় নিজের আলমারির দিকে। সেখানে রাখা এক বড় বক্স টেনে বের করে আনে, তারপর সেটি ইচ্ছের সামনে রেখে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। বক্স খুলে যেটা সবচেয়ে পছন্দ হবে ওটাই হাতে নিয়ে বসে থাকবি, কেমন? কোনো ধরনের চাপ নয়, আবার অস্বীকার করারও সুযোগ নেই। ধূসরের ভঙ্গিতে এক অদ্ভুত ভালোবাসার দখলদারিত্ব। ধূসর ওয়াশরুমে ঢুকে গেলে ইচ্ছে নিঃশব্দে বসে পড়ে বক্সটির দিকে তাকিয়ে। হালকা লাল গোলাপি কাগজে মোড়ানো সেই বক্সে এক ধরনের উষ্ণতা মিশে আছে। ধূসরের স্পর্শ যেন লেগে আছে প্রতিটি কোণে। ধীরে ধীরে ঢাকনা খুলতে এইটা চিরকুট চোখে পড়ে, তার উপর লেখা অষ্টাদশী, আপনাকে আমার জীবনের 18টা বসন্তের রাঙানোর জন্য অজস্র চুমু। চোখের পাতা কাঁপে ইচ্ছার, ঠোঁটে লেগে থাকা লজ্জায় ডুবে থাকা এক অস্ফুট হাসি। চিরকুটটি দ্রুত শাড়ির নিচে লুকিয়ে ফেলে, যেন কেউ দেখে ফেলবে এমন ভয়। বুকের মধ্যে ধুকধুকি ওঠে কিছু একটা অনুভব, যা কেবল ধূসরই সৃষ্টি করতে পারে তার ভিতর। আর কত কিছু সহ্য করবে ইচ্ছে ভেবে পায় না। অন্তরালটা যেন কিছুক্ষণের জন্য নিঃশব্দে থেমে যায়। নির্জন ঘর জুড়ে যেন ছায়া জমে আছে। হালকা চাঁদের মৃদু আলো জানালার ফাঁক দিয়ে পড়ে আছে বিছানার চাদরে। ইচ্ছে বিছানার এক কোণে বসে বাক্স খুলে বসে। ধীরে ধীরে একে একে সাজানো শাড়িগুলো বের করে গুনে গুনে 1, 2, 3 অষ্টাদশ সংখ্যা এসে চোখ আটকে যায়। আগের বার 17টা শাড়ি গুনে গুনে পেয়েছিল, তবে কে দিয়েছে জানে না। তবে এইবার কিছু যেন মিলাতে পারে ইচ্ছে। কালো রঙের সিল্কের একটা শাড়ি, সারা গায়ে সূক্ষ্ম হাতে কাজ করা, পাড়ে রূপালি জরির কাঁথা সাজ, সেই কালো গভীরতাকে যেন আরো রহস্যময় করে তোলে। শাড়িটার ভাঁজ খুলতে খুলতে ইচ্ছে একরকম অভিভূত হয়ে পড়ে। ঠিক তখনই ক্লিক শব্দে চমকে উঠে ইচ্ছে। ওয়াশরুমের দরজার লক খুলেছে, তার দৃষ্টি সেদিকে যায়। মুহূর্তে চোখ স্থির হয়ে আসে, গলার স্বর আটকে আসে যেন। ধূসর ভাই, হঠাৎ নির্বাক, চোখ দুটো বড় হয়ে উঠে ইচ্ছের। ওয়াশরুম থেকে ধীরে ধীরে বের হয়ে আসে ধূসর। পুরো শরীরে শুধুই কোমর জড়ানো সাদা টাওয়েল, চওড়া বুকের উপর শিশিরের মতো টলটল করে জমে আছে পানির কণা। কাঁধ থেকে গড়িয়ে পড়ছে অল্প অল্প পানি, যা বুকের
নিচ দিয়ে পেট বরাবর চলে যাচ্ছে টাওয়েলের ভাঁজে। ভেজা চুলের ফাঁক দিয়ে পানি টপটপ করে মেঝেতে পড়ছে। চওড়া বুক, সুঠাম পেশি, ভিজে চুল থেকে টপটপ করে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা, আর প্রতিটি ফোঁটা সুঠাম কাঁধ বেয়ে মেঝেতে পড়ছে একটা ছন্দময় স্পন্দন নিয়ে। ধূসর এক হাতে চুলে হাত চালায়, ঝাঁকিয়ে পানি সরিয়ে নেয়, অন্য হাতে তোয়ালে সামলায়। ধূসরের চোখে ক্লান্তির আভা থাকলেও তাতে লুকানো আছে ঝলসে ওঠা বিদ্যুতের মতো গভীর কিছু। ধূসর যেন জানেই না সামনে কে দাঁড়িয়ে আছে, অথবা জানলেও ইচ্ছের প্রতিক্রিয়া বোঝার প্রয়োজন বোধ করে না। সোজা পায়ে টান মেঝেতে রেখে ধীর পায়ে হেঁটে যায় পাশে থাকা ড্রেসিং টেবিলের দিকে। ইচ্ছে বসে আছে স্থির হয়ে। হৃদকম্পনটা এতটাই তীব্র যে সে বুঝতেই পারছে না নিজে নিঃশ্বাস নিচ্ছে কিনা। ইচ্ছের চোখ আটকে আছে ধূসরের উষ্ণ ভেজা শরীরে। চোখ সরাতে পারছে না, গাল জ্বলতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে, হাত থেকে শাড়িটা আলগা হয়ে যায় কিছুটা। ভারী অসভ্য হয়েছে লোকটা, বিয়ে না করতে এইভাবে সামনে ঘুরছে, ভাবতে থাকে অষ্টাদশী। ধূসর হঠাৎ ফিরে তাকায়, চোখে এক ধরনের হালকা বিস্ময়, তবুও ঠোঁটের কোনো একটা শয়তানি রকম হাসি খেলে যায়। ভয় পেয়েছিস? স্বরে ছিল ঠান্ডা উত্তাপ, ঠিক যেমন আগুন নিভে গেলে পড়ে থাকে হঠাৎ জ্বলে ওঠার ভয়। ইচ্ছে চুপ, কিছু বলার সাহস পায় না। ধূসরের চোখে এমন একরকম ছায়া যেটা দেখে মনে হয় ও যেন মানুষ না, আগুনে পোড়া ছায়া কোনো। ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে, বাম কাঁধ থেকে পানি ঝরে পড়ে ইচ্ছের পায়ের কাছটায়। দৃষ্টি পড়ে সেই কালো সিল্কের শাড়িটার উপর, যেটা ইচ্ছের হাতে এখনো ধরা। এটা পড়বি? ধূসর বলে ইচ্ছেকে কাপা গলায় জিজ্ঞাসা করে কেন? ধূসর কিছু না বলে সামান্য হেসে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। ইচ্ছের দম বন্ধ হয়ে আসে যেন। ধূসর কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, কারণ আজকের রাতটা খুব কালো হবে, কালো। আর রেড স্ট্রবেরি পড়ে থাকবে আলো। শব্দগুলো যেন বাতাস কেটে ইচ্ছের শরীরের প্রতিটি কোষে ঢুকে পড়ে। শিহরণ উঠে, শাড়ির ফাঁকে লুকিয়ে থাকা আগুন যেন এবার গায়ে ছোঁয়াতে শুরু করেছে। এই শাড়ি তোমাকে মানাবে, তবে সাবধানে পরিস, কারণ যদি 1 ইঞ্চি কারো চোখ পড়ে, আমি কিন্তু চোখ উপরে নিতে জানি। ধূসর কথা শেষ করে আরেকবার তাকায় ইচ্ছের চোখে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে আলমারির দিকে। ইচ্ছে চুপ করে বসে থেকে ধূসরের সব কাহিনী অবলোকন করতে থাকে। আলমারির দিকে এগিয়ে যাওয়ার আগে ইচ্ছের সাথে ধূসর চোখাচোখি করে বলে, ফ্রেশ হয়ে শাড়ি পরে নেই। কণ্ঠে কোনো জোর নেই, নেই কোনো আদেশের তর্জনী, তবু এমনভাবে বলা যেন অস্বীকারের সুযোগ নেই। ইচ্ছে কিছু বলতে গিয়েও থেমে যায়, গলার কাছে শব্দ আটকে যায় যেন। ধীরে ধীরে মাথা নেড়ে শাড়িটা হাতে নেয়। ধূসর তখন পেছনে ঘুরে যায়, ইচ্ছে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ধূসর পরনে টাওয়েল খুলে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। চুলের ভেজা প্রান্ত থেকে পানি টুপটাপ মেঝেতে পড়ে, কিন্তু চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা। অন্যদিকে ওয়াশরুমে দাঁড়িয়ে ইচ্ছে হাতে ধরা সোনা রূপার কাজ করা শাড়িটা সে বুকের সাথে চেপে ধরে আছে। ইচ্ছে জানে না কিভাবে পরতে হয়, জানে না ঠিক কোন অংশ কিভাবে গেঁথে নিতে হয় শরীরের সাথে। জীবনে 2বার শাড়ি পরেছে, তাও পরিয়ে দেওয়া হয়েছে। এসব ভেবে মুখ ফুলিয়ে ফেলে ইচ্ছে। বাথরুমে ভেজা মেঝে, দেয়ালে শিশিরের ভরা আয়নায় নিজের প্রতিফলন দেখে ইচ্ছে আরও অস্থির হয়ে পড়ে। শাড়িটা খুলে পড়তে গেলে ভিজে যাবে, আবার পড়তে না পারলে কি করবে? সময় পেরিয়ে যায় মিনিটের পর মিনিট, কিন্তু ইচ্ছে কিছুই করতে পারে না। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কাঁধ উঁচু করে, যেন শাড়িটা তার দুর্বলতাকে ঢেকে রাখছে। শেষমেশ যখন আর কিছুই মাথায় আসছে না, তখন হাল ছেড়ে দিয়ে শাড়িটা কোনো রকমে নিজের গায়ে জড়িয়ে নেয়। বুকের কাছে আঁচল চেপে ধরে দরজার কাছে গিয়ে কান পাতে। বাইরে নিস্তব্ধতা। ধূসর ভাই নেই হয়তো, এই বিশ্বাসের সাহস সঞ্চয় করে দরজাটা সামান্য ফাঁক করে উকি দেয়। ঘরে কেউ নেই দেখে টুপ করে স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলে ইচ্ছে। বুকের মধ্যে জমে থাকা কাঁপুনি যেন এক ঝটকায় নেমে যায়। ধীরে ধীরে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। পায়ের শব্দ যেন শোনা না যায় এমন করে হাঁটে। শাড়ির ভাঁজ খুলে যেতে যেতে আবারও আঁচল সামলায়। আঁচলের নিচে ঢেকে রাখে তার অস্থিরতা, লজ্জার এক অনুচ্চারিত ভয়। শাড়ি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল ইচ্ছে। মালার ঘরে গিয়ে শাড়িটা ঠিকঠাক পরার পরিকল্পনা আগেই করে ফেলেছিল। তবে দরজার হাতল ছুঁতে আচমকা কেউ যেন ওর কবজি ধরে টেনে নেয়। পরক্ষণে দেয়ালে গায়ে ঠেসে দাঁড়িয়ে যায় ইচ্ছে সামনে। এখন ধূসর। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে আসে ইচ্ছে। ধূসর ভাই এখানে? সে তো ঘরে ছিল না। মুহূর্তে নিজের হিসাবের ভুল বুঝতে পারছে। হয়তো বারান্দায় ছিল, অথবা স্রেফ চুপচাপ থেকে তাকে লক্ষ্য করছিল পুরো সময়টায়। ইচ্ছে দ্রুত নিজেকে গুছিয়ে নেয়, শাড়িটা দুহাতে বুক বরাবর আগলে ধরে। ধূসরের তীক্ষ্ণ গভীর দৃষ্টি যেন শরীরের ভেতর ঢুকে যেতে চাইছে। ইচ্ছে কাপ্পা গলায় বলে, শাড়িটা পরিয়ে নিয়ে আসি, আমি পারছি না। কথাটা শেষ হতে দেয় না। ধূসর এগিয়ে এসে সদ্য গোসল করা ঠান্ডা পেট গলিয়ে কোমরের ভেতরে বাহু গুজে দেয়। ঠোঁটের প্রান্তে চেনা এক রহস্যময় হাসি। নিঃশ্বাসটা গা ঘেঁষে আসে, আর কানে কানে বলে, আমি পরিয়ে দেই। ইচ্ছে কেঁপে ওঠে, শরীরটা কেমন নিস্তেজ লাগতে থাকে মুহূর্তে। মুখটা নিচু করে ফেলে, কিন্তু ধূসর এক চুলও নড়েনি।
ধূসর ধীরে ধীরে শাড়িটা ইচ্ছের হাত থেকে নেয়। চোখে এক ধরনের ধোঁয়াটে আগুন, আর ঠোঁটে এক ধরনের নরম অথচ দাবিদার অভিব্যক্তি, যেন ইচ্ছে ওর এবং এই শাড়িটা পরানোর অধিকারটুকুও শুধুই ওর। ইচ্ছে কিছু বলে না। ধূসরের হাত যেন নিজেই নিজের দায়িত্বে নেমে পড়ে। ধীরে ধীরে কোমরের চারিপাশ দিয়ে শাড়ি পেঁচিয়ে দেয়। হাতের আঙ্গুলগুলো ইচ্ছের ত্বক ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝে অজান্তে। শাড়ির পাটটা কাঁধে এনে রেখে পিন খোঁজে ধূসর। এক হাত দিয়ে আঁচল ধরে আরেক হাত নিজের পকেট থেকে ছোট একটা পিন বের করে। ধূসর যতটা না শাড়ি পরাচ্ছে তার চেয়েও বেশি সময় যেন ইচ্ছে দেখছে, অনুভব করছে। শাড়ি পরা নিয়ে এমন হবে এটা ইচ্ছে কখনো ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো নিজের আয়ত্তে নিয়ে ফেলতো শাড়ি পরার মতো কঠিন কর্ম। ধূসর তখনও মাথা নিচু করে একবার বলে ওঠে, তুই তো আমার, তোর শাড়ির প্রতিটি ভাগ আমার চেনা, আর তোর লজ্জা সেটাও আমার। রেড স্ট্রবেরি। ইচ্ছে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে পড়ে, যেন মুখটা গরম হয়ে ওঠে, নিজেকে আড়াল করতে উঠে পড়ে। কিন্তু ধূসরের সামনে কিছুই গোপন রাখা যায় না। শেষবার এক গুচ্ছ কুচি ইচ্ছের হাতে ধরিয়ে দেয় ধূসর গুজে নেওয়ার জন্য। ইচ্ছে কাপা হাতে কুচি নাভি বরাবর গুজে ফেললে ধূসর মাথা নামিয়ে ফ্লোরে বসে বাকিটা ঠিক করে দেয়। ইচ্ছের ছোট্ট শরীরে যেন শিহরণ জাগে, শীতল স্রোতে নেমে চলে শিরদাঁড়া বেয়ে। পাশের আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখে ইচ্ছে ধূসর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে, শাড়ি ঠিক করে দিচ্ছে। আরও নিজের বুকের ভেতরের ঢেউ সামলাতে পারছে না। ধূসর ফিসফিস করে বলে, আমি তো শরীর নয়, তোর সমস্ত অস্তিত্ব গায়ে জড়াতে চাই, আমার হাত দিয়ে, আমার দৃষ্টি দিয়ে, আমার অধিকার দিয়ে। সে এবার আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওর পা কাঁপে। ধূসর তা টের পেয়ে কোমরের বাঁ পাশে এক হাত রাখে, আরেক হাতে কাঁধ ছুঁয়ে সান্ত্বনা দেয়, কিন্তু চোখের ভাষায় জানিয়ে দেয় সান্ত্বনার আড়ালেও তার অধিকার এখন। ধূসর ইচ্ছেকে সম্পূর্ণ শাড়ি পরিয়ে দেয়। ধূসর যেন ইচ্ছেকে ঢেকে দিল নিজের ছায়া, নিজের ছোঁয়ায়, আর এক ভয়ঙ্কর অথচ অসম্ভব ভালোবাসার দাবিতে। শাড়ি পরানো শেষ হলে ধূসর নিঃশব্দে ইচ্ছেকে আয়নার সামনে দাঁড় করায়। কালো স্লিকের কারুকাজ করা শাড়িতে ইচ্ছে যেন সত্যি এক অন্য জগতের বাসিন্দা, নির্ঘাত কোনো ঘুমন্ত পরি, কোনো স্বপ্নের নারী, যার রূপ শুধু চোখে না মনে গেঁথে থাকার মতো। শাড়ির আঁচলে জড়ানো গম্ভীর সৌন্দর্য যেন আয়নার প্রতিবিম্বেও আভা ছড়ায়। ইচ্ছের গালে থাকা কুচকুচে কালো তিলটা যেন শাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে কে বেশি মোহ জাগানিয়া। ইচ্ছে আয়নার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে নিজেকে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে। আশ্চর্য হয়ে লক্ষ্য করে ধূসর ভাইকে নিখুঁতভাবে পরিয়েছে শাড়িটা। কোথাও একটা ভাঁজও নেই, কোথাও অসঙ্গতি নেই, এমনকি পিনটাও এমনভাবে লাগানো যেন সে প্রতিটা ছোঁয়ায় নিজের যত্ন ঢেলে দিয়েছে। ইচ্ছের মনে পড়ে যায় সে নিজের হাতে অনেক সময়ও এমনভাবে শাড়ি ঠিক করে উঠতে পারেনি। এখন মনে হচ্ছে তার শরীরের প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ ধূসর যেন কল্পনায় এঁকে তবে বাস্তবে ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে। ইচ্ছের মনের মধ্যে ঘুরপাক খায়, একজন পুরুষ, তাও ধূসর ভাই, এত নিখুঁতভাবে শাড়ি পরাতে পারে। এই কথা ভাবতে ইচ্ছের গাল লাল হয়ে আসে। সে কিছু বলবে না বলেই ঠিক করে, কিন্তু মুখে লজ্জা যেন ঢেকে রাখতে পারছে না। ধূসর পাশ থেকে ইচ্ছেকে দেখে হালকা হাসে, যেন ইচ্ছের মনের সব কথা পড়তে পারছে। ইচ্ছেকে আর একটু কাছে টেনে নিয়ে নিঃশব্দে বলে ওঠে, 27 বছর জীবনে তুই প্রথম নারী, বিশ্বাস কর, বউয়ের জন্য সব শিখেছি। ইচ্ছে কোনো কথা বলে না। চোখে ধরা পড়ে একরাশ বিস্ময়, মুগ্ধতা আর লজ্জার মিশেল। ধূসরের কণ্ঠে সেই নির্লিপ্ত ভঙ্গির পেছনে যে কোমল ভালোবাসা লুকিয়ে আছে তা যেন আজ স্পষ্ট হয়ে উঠেছে আয়নার প্রতিচ্ছবিতে। এমন সময় পকেটে থাকা ফোন হঠাৎ করে ভাইব্রেট করতে শুরু করলে ধূসর ইচ্ছের চোখে চোখ রাখার মাঝখানে আচমকা পিছু হটে। ঠোঁটের কোণটায় এক ফোঁটা হাসি রেখে দরজা খুলে বেরিয়ে যায় লিভিং রুমের দিকে। তবে গিয়ে দেখে ধূসর ভাই নেই। চারিদিকে তাকিয়ে ধূসরকে খুঁজে ইচ্ছে, কিন্তু কোথাও নেই। ঠিক তখনই মালা হন্তদন্ত হয়ে এসে বলে ওঠে, ভাইজান, তোকে খেয়ে নিতে বলছে ইচ্ছে, চল খাবি? ইচ্ছে কিছুক্ষণ চুপ থেকে শুধু জিজ্ঞাসা করে, উনি কোথায় গেছে রে মালা? কিছু বলেনি? মালা মাথা নাড়িয়ে বলে, না, বড় ভাইজান কিছু বলেনি। আর কথা না বাড়িয়ে ইচ্ছে আস্তে পা ফেলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। মালা এক এক করে খাবার সার্ভ করতে থাকে, আর তখন হঠাৎ বলে, মালা কিছুটা হাসি নিয়ে বলে, ইচ্ছে, তোকে দারুণ লাগছে এই শাড়িতে। তোর গায়ের এই রংটা একেবারে ভাইজানের পছন্দ মতো। তবে একটা কথা বলি, তখন ভাইজান কেন তোকে কোলে করে আনলো রে? ইচ্ছা সেই কথা শুনে চমকে যায়। কি বলছে মালা? মুখ হঠাৎ শুকিয়ে আসে তার। ঠিক তখনই পানির গ্লাস তুলে নিয়ে মুখে ঢেলে দেয়, যেন গলা দিয়ে কিছু নামতে চায় না, আর কাশি শুরু হয়ে যায়। হঠাৎ গ্লাসের পানি ছিটকে পড়ে টেবিলের উপর, আর মালা তাড়াহুড়ো করে সামনে এগিয়ে এসে পিঠে হাত রাখে। ওমা, বিষম খেয়েছিস নাকি? মালা প্রশ্ন করে, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ইচ্ছে যেন মুহূর্তে দম বন্ধ হয়ে যায়, গলায় হঠাৎ কাটা লেগে যায়। হু হু করে বিষম খেয়ে উঠে মালা দৌড়ে গিয়ে পানি এগিয়ে দেয়। ইচ্ছে গ্লাসটা ধরে দ্রুত চুমুক দেয় একে একে, যেন সেই প্রশ্নটা তার শরীরের রন্ধ্রে ঢুকে গেছে। ধূসর ভাই কি বলছে, কি করছে, সবকিছু যেন এখন আরো গাঢ় রহস্য হয়ে সামনে আসে।
আলো আধারে ঘেরা একটা নীরব কক্ষ, চারিপাশে ইটের দেয়াল ও পুরনো চুনকাম ঝরে পড়ছে জায়গায় জায়গায়। কক্ষের মাঝে একটা শক্তপোক্ত কাঠের টেবিল আর দুটো কাঠের চেয়ার, যেগুলো দেখে সহজেই বোঝা যায় এগুলো কোনো সাধারণ জায়গার আসবাব নয়। এরা যেন সাক্ষী থেকেছে অগণিত জিজ্ঞাসাবাদের, চাপা হুমকির, অসংখ্য ভাঙা স্বপ্নের। টেবিলের ঠিক মাঝখানে অবহেলায় পড়ে আছে একটি সাদা খাম, ফাঁকা নাকি ভেতরে কোনো গোপন রহস্য লুকিয়ে তা বোঝার উপায় নেই। পুরো কক্ষটাই শুধু একটি ঝুলন্ত বাতি, সেটিও বাতাসে ধীরে ধীরে দুলছে। আলোয় একটা সময় টেবিলের অর্ধেক ঢেকে যাচ্ছে ছায়ায়, আবার অর্ধেক উদ্ভাসিত হচ্ছে কম্পমান আলোতে। সেই দুলতে থাকা লাইটের কম্পিত আলোর নিচে মাঝে মাঝে ভেসে উঠছে দুটি মুখের রেখা। একপাশে বসা একজন বয়সের ভারে নুয়ে পড়া মানুষ, যার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, অথচ দৃষ্টি এখনও সতর্ক হিসেবেই। অন্যদিকে বসা আরেকজন কঠিন চোয়াল, গাঢ় ভ্রু, আর দৃষ্টিতে যেন আগ্নেয়গিরির অপেক্ষমান বিস্ফোরণ, যার চোখে কোনো কুণ্ঠা নেই, আছে শুধু অমোঘ দৃঢ়তা, যেন অপেক্ষা করছে কবে চুপিসারে বিস্ফোরিত হবে জমে থাকা আগুন। টেবিলের দুই প্রান্তে বসা এই দুই মানবের মাঝখানে যেন জমাট বাঁধা এক যুদ্ধ চলছে। কোনো শব্দ নেই, তবু কক্ষের বাতাস ভারী হয়ে আছে দমবন্ধ উত্তেজনায়। এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা গোয়েন্দা বিভাগের একটা গোপন ইন্টারোগেশন রুম, যেখানে একবার ঢুকলে সত্য ফাঁস হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ঝুলন্ত লাইটের আলোয় কাঁপতে থাকা ছায়াগুলো যেন বলে দিচ্ছে আজ রাত হয়তো কাউকে ভেঙে দেবে, কারো মুখোশ খুলে দিবে, অথবা কোনো চিরস্থায়ী নীরবতার জন্ম দেবে। 9 মাসের ছুটি কিভাবে 6 মাসে জর্নিং লেটার আসে? সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় ধূসর। কণ্ঠে স্পষ্ট রাগ, চোখে তীব্র সন্দেহের ঝিলিক। লোকটি সামান্য হাসে, যেন এই প্রতিক্রিয়া সে অনুমান করে রেখেছিল। নরম অথচ রহস্যময় গলায় বলে ওঠে, তুমি তো রাগ করছো নাতি। কাজের জায়গা আর ব্যক্তিগত জীবন এই দুইটাকে একসাথে মিশিয়ে ফেলো না। এইখানে কখন কিভাবে কোনো পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারবে না। ধূসরের চোখ আরও সংকুচিত হয়, দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ যেন আগুনের ঝাপটায় ফেটে পড়ে। অফিসিয়ালভাবে আমি লেটার রিজেক্ট করেছি। প্রচণ্ড দৃঢ়তায় উচ্চারণ করে ধূসর। চারিপাশের বাতাস থমকে যায় মুহূর্তে। লোকটার মুখে কথা নেই, নিঃশব্দ একটা বিস্ফোরণ যেন ঘটে যায় পুরো ঘরে একটি কথার জন্যে। ধূসর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, অগ্নিদৃষ্টি নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। প্রতিটা পদক্ষেপ যেন জমাট বাঁধা ক্ষোভের শব্দ হয়ে মেঝে কাঁপিয়ে দিচ্ছে। চোখে মুখে স্পষ্ট আগুনের হলকা, যেন যে কোনো মুহূর্তে সে সমস্ত কিছু ভস্ম করে দিতে পারে। নিশ্ছিদ্র রাতের নীরবতায় তালুকদার পরিবারের গাড়িগুলো যখন একে একে বাড়ির উঠোনে ঢুকে থামে, সময়টা তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারিপাশের ক্লান্তি যেন বাতাসে মিশে গেছে। সকলে নীরবে ধীরে ধীরে যার যার ঘরের দিকে পা বাড়ায়। শরীরের ক্লান্তি আর দিনের ঘটনাগুলোর ভার যেন প্রতিটা দেহে চেপে বসেছে। হৈমন্তী তালুকদার ধীরে নিজের শয়নকক্ষে ঢুকে পড়েন, কিন্তু কিছুতেই তার মন টিকছে না। ভেতরে একটা অদৃশ্য অস্বস্তি কুঁকড়ে ধরে আছে তাকে। আচমকায় মালাকে ডাকার জন্য গলা ছাড়েন, কণ্ঠে অদ্ভুত রকমের উদ্বেগ। মালা সদ্য কাজ শেষ করে বিশ্রাম নিতে যাচ্ছিল, চমকে উঠে দৌড়ে আসে। শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে মালা হাঁপাতে হাঁপাতে বলে, জি খালাম্মা। হৈমন্তীর কণ্ঠে তখন স্পষ্ট উৎকণ্ঠার কম্পন। দ্রুত জিজ্ঞেস করে বসে, দুশোর আর ইচ্ছে কোথায় রে মালা? আমি তো কাউকেই দেখছি না। মালা থমকে যায়, মুখের মধ্যে ভয় আর দোটানার ছায়া খেলে যায় এক মুহূর্তের জন্য। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে কাপা গলায় উত্তর দেয়, তালুকদার ভাই তো সন্ধ্যায় সেই 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ইচ্ছেতে ঘরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মালার কণ্ঠ কেমন দ্বিধা লুকানো ছিল। হৈমন্তী খেয়াল করেন সেটা। ভেতরের অজানা এক শঙ্কা হিম বাতাসের মতো বয়ে যায় হৈমন্তীর বুকের ভেতর দিয়ে। ঘরের দেয়ালে ঘড়ির কাঁটা তখন রাত 12টা পেরিয়ে গেছে। চারিপাশে নীরবতা যেন ঘনীভূত হয়ে তালুকদার বাড়িটাকে গিলে ফেলছে। আর সেই নীরবতার ভেতর দিয়ে যেন চাপা কোনো অশুভ গুঞ্জন বাজছে, অদৃশ্য অথচ ভীষণ ভয়ঙ্কর। কিছু একটা ঠিক নেই, খুব কিছু একটা ভুল হচ্ছে। এই অনুভূতি নিয়ে হৈমন্তী বসে রয় বিছানায়। হৈমন্তী মালাকে আর কিছু জিজ্ঞাসা করার আগে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে ইনায়েত তালুকদার। দীর্ঘ সফরের ধকল যেন এখনও তার শরীরের ভেতর রয়ে গেছে, তাই গোসল সেরে শরীরটা একটু হালকা করেছেন। সাদা পাঞ্জাবির ভেতর লম্বা কাঁধ আর বয়স্ক অথচ তীক্ষ্ণ মুখায়ব বেশ গম্ভীর দেখায়। মালাকে নিজের ঘরের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়েত তালুকদারের কপালে গভীর ভাঁজ পড়ে যায়। চোখের ভেতর সন্দেহের ছায়া, ভ্রু কুঁচকে উঠে এক দৃষ্টিতে তাকে ইশারায় হৈমন্তীকে প্রশ্ন করে বসে, এইখানে কেন? হৈমন্তী হকচকিয়ে যায়। মুহূর্তের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা ঘরে নেমে আসে। কিছুটা আমতা আমতা করে গলায় কৃত্রিম ভরসা এনে বলে, বাতের ব্যথাটা বেড়েছে এই সীতার বাপ, তাই তেল গরম করতে যাচ্ছিলাম, বলছিলাম মালাকে।
মুখের উপর এমন স্পষ্ট মিথ্যে শুনে মালার চোখ বড় হয়ে আসে। মুহূর্তের জন্য মনে হয় সত্যটা বলবে, কিন্তু সময় মতো নিজেকে সামলে নেয়। দাঁড়িয়ে থাকে চুপচাপ, মাথা নিচু করে। হাতের আঙ্গুলগুলো বারবার মুচড়ে যেতে থাকে অজান্তেই। ইনায়েত তালুকদার তাকিয়ে থাকে কিছুক্ষণ, মুখে কিছু না বললেও চোখে মুখে অস্পষ্ট অস্বস্তি খেলা করে, যেন কিছু একটা মনের মধ্যে খটকা লেগে গেছে। হৈমন্তীর কথাগুলো বিশ্বাস করার চেষ্টা করেও অদৃশ্য কোনো অশনি সংকেত যেন তার চারিপাশ ঘিরে ধরেছে। হৈমন্তী তখন দ্রুত গলার স্বর বদলে তাড়া দেয়, মালা যা, তাড়াতাড়ি তেল নিয়ে আয়, আমি ততক্ষণে গোসল সেরে আসি। মালা কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু বুকের ভেতর ভয় আর সন্দেহের ঢেউ অবিরাম ধাক্কা দিতে থাকে। ইনায়েত তালুকদার দাঁড়িয়ে থাকে স্থির চোখে, যেন চারিপাশের বাতাসকেও পরীক্ষা করছে। দৃষ্টিতে কেমন একটা প্রশ্নবোধক খোঁজ লেগে থাকে। চুপচাপ, যেন ভিতর থেকে সমস্ত অস্বাভাবিকতা টের পাচ্ছে। হঠাৎ ঠান্ডা গলায় বলে ওঠে, তেল তো হাতের কাছে আছে, তবে মালা দরকার হলো কেন? হৈমন্তীর মুখ দিয়ে কথা বের হয় না, সারা শরীরে ঘাম জমে ওঠে। ইনায়েত তালুকদারের ঠোঁটের কোণে হালকা হাসির ছায়া ফুটে ওঠে, একটা অদ্ভুত ভয় ধরানো হাসি। অন্যদিকে ধূসরের ঘরে ইচ্ছে গভীর ঘুমে মগ্ন। পরনে সে কালো সিল্কের শাড়ি, শরীরের সাথে মেখে থাকা পাতলা কাপড়ে ইচ্ছে যেন মায়াপরীর রূপ ধারণ করেছে। তৈলাক্ত নরম মুখশ্রীতে ঘুমের প্রশান্তি ছড়িয়ে আছে, গালে ছোট্ট কুচকুচে কালো তিল যেন নিখুঁত সৌন্দর্যে বাড়তি জাদু ছড়িয়ে দিচ্ছে। এলোমেলো চুলের গোছা বিছানার সাদা চাদরে ছড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কোনো দস্যি বাতাস এসে তার চুলগুলো এলিয়ে দিয়েছে। বারান্দার খোলা দরজা দিয়ে চাঁদের নরম আলো নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে। মৃদু দুলতে থাকা পর্দার ফাঁক গলে হালকা ঠান্ডা বাতাস ঘরের পরিবেশে ছড়িয়ে পড়ছে। সেই ঠান্ডায় ইচ্ছে নড়ে চড়ে ওঠে, শরীর কাঁপে এক নিমিষে, কিন্তু ঘুমের অতলে তলিয়ে থাকায় ইচ্ছে জেগে উঠতে পারে না, না পারে গায়ে টেনে নিতে পাশে রাখা কমফোর্টারটুকু। ইচ্ছে মুখ দিয়ে শুধু হালকা অস্ফুট শব্দ করে, আবার গভীর ঘুমে হারিয়ে যায়। ঘরের নিস্তব্ধতায় শুধু ইচ্ছের মৃদু নিঃশ্বাসের শব্দ আর দরজা ভেদ করে আসা বাতাসের আনাগোনা। বাইরে বিশাল আকাশ জুড়ে চাঁদ দাঁড়িয়ে আছে, যেন নিঃশব্দে কোনো অজানা অশনি সংকেত বয়ে আনছে। অন্ধকারের মৃদু আলোয় ইচ্ছের মুখ আরও কোমল, আরও নিষ্পাপ লাগছে। ধীরে ধীরে একটা ছায়া এগিয়ে আসে, চোখে গভীর মমতা আর বুকের মধ্যে অদম্য শান্তি। এতদিনের অশান্তির পর আজ যেন ছায়ামাটির মনের জমাট বাঁধা মেঘ কিছুটা হলেও সরেছে। ছায়াটি নরম পায়ে ইচ্ছের বিছানার কাছে এসে দাঁড়ায়। ইচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন, মুখে যেন শিশুর মতো প্রশান্তির ছায়া। রোকসানা ধীরে হাতে ইচ্ছের গায়ে টেনে দিতেই শীত নিবারণের জন্য কমফোর্টারটা, যেন কোনো ঠান্ডার ছোঁয়াও তার মেয়ের শরীর ছুঁতে না পারে। নিঃশব্দে একবার ইচ্ছে ঝলমল কপালে ঠোঁট ছুঁয়ে দেন। সেই চুমুতে মিশে থাকে শত দোয়া ভালোবাসার, চোখের জলে বুক ভেসে যাওয়া সুখের আকুতি। একটুক্ষণ চুপ করে ইচ্ছে সিদ্ধানে বসে থাকে রোকসানা তালুকদার, যেন এই মুহূর্তটাকে চিরকাল নিজের মনে আটকে রাখতে চায় মা হিসেবে। তারপর আস্তে করে সোজা হয়ে দাঁড়ায়। ঘরের চারিদিকে তাকান একবার, কিছুটা ভয় কিছুটা তৃপ্তি মিশে আছে যেন তার চোখে। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যান, তারপর প্রতিটা পদক্ষেপ যেন ভারী, যেন এই শান্ত মুহূর্ত থেকে নিজেকে ছিঁড়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। দরজার কাছে পৌঁছে নীরবে একটা দীর্ঘ দৃষ্টিপাত করেন তার ছোট্ট মেয়ের দিকে। এখন আর সে ছোট নেই, তবু তার কাছে ইচ্ছে আজও সেই ছোট্টটি। তারপর খুব ধীরে নিঃশব্দে, যেন ঘুমের রাজ্যে মেখে থাকা পরীর কোনো শব্দে ঘুম ভেঙে না যায়, দরজার হাতল ধরে টেনে খুলে ফেলেন। বাইরে রাতের অন্ধকারে ঠায় দাঁড়িয়ে আছে অদ্ভুত এক স্নিগ্ধতার মধ্যে। রোকসানা বেরিয়ে যান, দরজা বন্ধ হয় পিছনে। ঘরের ভিতর ইচ্ছের নরম নিঃশ্বাসের শব্দ আবারও ভেসে আসে, অন্ধকারে নেমে আসে গাঢ় হয়ে। দুদিন পর সময় থেমে থাকে না কারো জন্যে, নদী স্রোতের মতো এগিয়ে চলে আপন গতিতে। ইচ্ছে আর ধূসরের মাঝে সেই রাতের ঘটনা আজ 2 দিন পেরিয়েছে, তবে ইচ্ছে লক্ষ্য করছে ধূসর ভাই এখন যেন তাকে দেখেও না দেখার ভান করছে। কথা বলতে এলেও নির্লিপ্ত সংক্ষিপ্ত উত্তর দেয়। আর সেই রাতের পর ইচ্ছেকে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছে ধূসর। ইচ্ছে বুঝতে পারে না কি ভুল করেছে সে, কেন ধূসর ভাই এমনভাবে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। অথচ ইচ্ছে নিজের ভেতর যেন আগুনের মতো ভালোবাসা জ্বলছে। ধূসর ভাইয়ের জন্য মনের কোণে যে অনুভূতি গেঁথেছিল তা এখন দিন দিন আরও গাঢ় হয়ে উঠছে। তার চেয়েও বেশি কষ্ট দেয় ধূসরের সেই নীরবতা, সেই দূরত্ব। ইচ্ছে জানে না কিভাবে সামনে এগোবে, কিভাবে ভাঙবে এই অব্যক্ত দেয়াল। চোখের আড়াল হলেও মন যেন ক্রমাগত ধূসর ভাইয়ের উপস্থিতি অনুভব করে। একবার তাকালে মনে হয় চিরদিনের মতো হারিয়ে যাবে, আবার মনে হয় কেন এতটা দূরে সরে গেল তারও উত্তর নেই। এদিকে কয়েকদিন পর পরীক্ষা। ইচ্ছে পড়ার টেবিলে বসে পড়ার ভান করে, কিন্তু মন কোথাও আটকে আছে। বইয়ের পাতা উল্টালেও দৃষ্টি যেন স্থির থাকে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। হাতের কলম দাঁত দিয়ে কামড়ে ধরে ভাবে ধূসর ভাইয়ের কথা। স্মৃতিতে একের পর এক ভেসে আসে প্রথম দেখা, প্রথম কথা, প্রথম ছুঁয়ে দেওয়া মুহূর্তগুলো। মনে পড়ে সে গভীর দৃষ্টি,
যেখানে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি লুকিয়েছিল। ইচ্ছে জানে ধূসর ভাই চাইলে ভেঙে দিতে পারে সমস্ত বাধা, তবুও সে কেন নিজেকে এভাবে সরিয়ে রেখেছে। ইচ্ছে একা একা উত্তর খুঁজে। তার বুকের ভেতর চেপে বসে অদৃশ্য ভয়। যদি ধূসর ভাই সত্যিই তাকে দূরে সরিয়ে দেয়, যদি এই নীরবতা আর কখনো না ভাঙে। পড়ার টেবিলের উপর মাথা রেখে ইচ্ছে চুপচাপ পড়ে থাকে। বাইরে হালকা বাতাস বয়ে যায়, জানালার পর্দা দুলে ওঠে, সেই হাওয়ার সাথে যেন মিশে যায় ইচ্ছের নিঃশব্দ দীর্ঘশ্বাস। কেউ বুঝে না ইচ্ছে এখন কি গভীর যন্ত্রণায় ভেঙে পড়ছে, অথচ বাইরে থেকে দেখে মনে হয় সে কেবল পড়ায় ব্যস্ত। কেবল তার চোখের ভাষা, তার অকারণ অভিমান, তার নীরব কান্না এসব বলে দেয় ধূসর ভাইয়ের জন্য তার মন আজও কতখানি ব্যাকুল আর কতখানি অসহায়তা। সকালে মিষ্টি আবহাওয়া, জানালা দিয়ে আসা সূর্যের আলো প্রতিফলিত হয়ে ইচ্ছের চোখে মুখে আছড়ে পড়ে, আর ইচ্ছে বিরক্তিতে চোখের উপর হাত দিয়ে ধরে যেন আলো না আসে। তবে এমন সময় ইচ্ছের কানে কিছু কান্নার শব্দ আসতে থাকে। হৈমন্তীর কান্নার আওয়াজে ইচ্ছের ধ্যান ভেঙে যায়, মুহূর্তে সজাগ হয়ে ওঠে। ভালো করে কান পাতার চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে লিভিং রুমে আসলে কি হচ্ছে। কান্নার শব্দ তীব্র হতে থাকে, যেন বুকের মধ্যে এক অজানা আশঙ্কা দানা বাঁধে। ইচ্ছে হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন বেড়ে যায়, আর দেরি না করে দ্রুত দরজা খুলে নিচতলার উদ্দেশ্যে দৌড়ে যায়। নিচে থেকে নেমেই থমকে দাঁড়ায় ইচ্ছে। চোখের সামনে দেখতে পায় হৈমন্তী তালুকদার ফুপিয়ে কাঁদছেন, আর তার সামনে দাঁড়িয়ে আছে ধূসর। মুখটা একেবারে কঠিন, চোখে মুখে কোনো আবেগ নেই, যেন সেখানে থেকেও নেই। ধূসর, সেদিনও তো এলি। কান্না ভেজা গলায় হৈমন্তী বলেই চলেন, এখন হুট করে কেন আবার যাচ্ছিস বাবা? মায়ের উপর রাগ করেছিস? আমি তো ইচ্ছেকে মেনে নিয়েছি। তুই থেকে যা বাবা, তুই থেকে যা। হৈমন্তীর কণ্ঠভঙ্গিতে ব্যাকুলতা, কান্নায় ভেঙে পড়া একজন মায়ের অদম্য আকুতি স্পষ্ট। কিন্তু ধূসর যেন কোনো কথাই শুনছে না, শুধু নিশ্চল দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটি আটসাট করে চেপে রেখেছে, চোখে অদ্ভুত এক শূন্যতা। ইচ্ছে থমকে তাকিয়ে থাকে। ধূসর ভাই কোথায় যাচ্ছে এত তাড়াতাড়ি কেন? তার তো কোথাও যাওয়ার কথা ছিল না। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ধূসর খুব শান্ত অথচ অসম্ভব কঠিন স্বরে বলে ওঠে, আমেরিকায় কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ আছে, কাল সকালে রওনা দিতে হবে। শব্দগুলো কানে ঢুকে ঠিকই, কিন্তু ইচ্ছে বিশ্বাস করতে পারে না। হৈমন্তী ঝাঁপিয়ে পড়ে ধূসরের হাত ধরে ফেলে। বাবা তুই থাক, আমি ইচ্ছেকে মেনে নিয়েছি। দেখ, তোর ইচ্ছে আর আমাদের মেয়ে দুজনই তোকে চায়, এই বাড়ি চাই, আমি চাই। কণ্ঠস্বর একেবারে ভেঙে পড়ে, কিন্তু ধূসর তার মায়ের দিকে তাকায় না। চোখ দুটি যেন দিগ্ভ্রান্ত, অথচ ভেতরে এক অগ্নিসংগ্রাম লুকানো। অনির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে। ধূসর আবারও বলে খুব ঠান্ডা গলায়, কখন ফিরবো জানি না। খাওয়ার ঝাপটায় দূরে দাঁড়িয়ে থাকার ইচ্ছের চুল এলোমেলো করে দেওয়ার হৈমন্তী নীরবে অশ্রু ঝরতে থাকে। রক্তিম চোখে ইচ্ছে এক পা এগিয়ে আসে সামনে, তবে তখনও খেয়াল করেনি ইচ্ছেকে। যত সামনে এগিয়ে আসে ইচ্ছের বুকের মধ্যে বিশ্রী একটা কষ্ট জমে থাকে, পা যেন জমে যায় মার্বেলের মেঝেতে। প্রজাপতিরা ডানা মেলে মুক্ত বাতাসে উড়ার আগেই যেন ডানা কেটে ফেলেছে। ইচ্ছের মনে হয় তার অনুভূতিগুলোর সাথেও এমন হয়েছে। ইচ্ছের চলার ভঙ্গিতে এক অদ্ভুত রকমের স্থিরতা, যেন এক একটা পা ফেলে ফেলে সে নিজের সমস্ত ভয়, সমস্ত কষ্ট ঝেড়ে ফেলেছে। চারিপাশে বড়দের উপস্থিতি, আবেগ, সবকিছু যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কেবল ইচ্ছে এগিয়ে যায়। ধূসর এখনো দাঁড়িয়ে আছে একেবারে নিথর হয়ে। ইচ্ছে গিয়ে ধূসরের সামনে থামে। ধূসর নিজের সামনে ইচ্ছেকে দেখে যেন একটু নড়ে চড়ে ওঠে, চোখে মুখে ভেসে ওঠে এক ধরনের অপরাধবোধ, গভীর ব্যথাতুর অপরাধবোধ। হাতের আঙ্গুল শক্ত করে মুষ্টিবদ্ধ করে অজান্তেই ধূসর যেন নিজেকে থামাতে চেয়েছে, কিন্তু কিছু বলার আগে ইচ্ছে পা উঁচিয়ে সবার সামনে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃঢ় তীব্র সেই আবেগ যেন ধূসর এক মুহূর্তের জন্য হাঁপিয়ে ওঠে। সবাই থমকে থাকে ইচ্ছের এমন কাজে। শান্ত স্বভাবের ইচ্ছে যেন আজ নিজের অনুভূতি লুকাতে ব্যর্থ। সবার দৃষ্টি উপেক্ষা করে ইচ্ছে চিৎকার করে ওঠে, কণ্ঠে সমস্ত চাপা কষ্টের বিস্ফোরণ। যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে শাসন করবেন, যখন মন চাইবে বিয়ে করে ফেলবেন, আবার যখন মন চাইবে অনির্দিষ্ট সময়ের জন্য চলে যাবেন। কথাগুলো ছুড়ে দেয় ইচ্ছে ঠিকই, তবে ধূসর অনুভব করে তার বুকের কাছটুকু ভিজে গেছে ইচ্ছের কান্নায়, যার চোখের পানিতে ধূসর গোটা দুনিয়া ছাড়কার করে ফেলতে পারে। আজকে তার জন্য তার ইচ্ছে ঘুরি কাছে ভেবেই ধূসরের হাত আরো শক্ত হয়ে আসে। শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। ইচ্ছে কাঁপছে, শরীর জুড়ে যেন টান টান উত্তেজনা। ধূসরের চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, কোনো ভাষা খুঁজে পায় না সে। একটা ভয়ার্থ অপরাধবোধ তাকে ছিন্ন ভিন্ন করে দিতে থাকে মুহূর্তে। হাত বাড়াতে চায় ইচ্ছের দিকে, কিছু একটা বলতে চায়, কিন্তু ইচ্ছে আর সময় দেয় না। ধূসরকে নিজের বাহু থেকে সজোরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়।
ধূসর পেছনে একটু হোঁচট খায় ইচ্ছে, তখন রাগে কষ্টে অপমানিত চাহনি নিয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না, চলে যান। শব্দগুলো যেন ছুরি হয়ে ধূসরের বুকে বিঁধে যায়। মুখের সমস্ত রক্ত যেন কোথায় হারিয়ে গিয়ে এর চেহারা ফ্যাকাশে রং ধারণ করে। ঠোঁট কাঁপে কিন্তু কোনো কিছু বের হয় না আর মুখ দিয়ে। পরিবারের কর্তা ইনায়েত তালুকদার এইবার নড়ে চড়ে দাঁড়িয়ে পড়ে, যেন তিনিও সন্তুষ্ট নন ধূসরের এই হুট করে চলে যাওয়া। হৈমন্তী, রোকসানা, ঈশিতা সবার চোখে পানি, যেন দীর্ঘদিন পর ধূসরকে পেয়ে আর কেউ হারাতে চায় না। ইচ্ছে কান্নায় ভেঙে পড়তে পড়তে সিঁড়ির দিকে দৌড়ে যায়। ছোট ছোট পায়ে দৌড়ে ওঠার সমান লম্বা কেশ রাশি খুলে পিঠময়ে ছড়িয়ে পড়ে, যেন ইচ্ছের সাথে তারাও কষ্টে আছে নিজের অনুভূতি প্রকাশ করার আগে প্রিয় মানুষকে হারানোর ব্যথায়। ইচ্ছের প্রতিটা দৌড় ধূসরের বুকের উপর কফিনের পেরেকের মতো আঘাত করে। ধূসর কেবল দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ, দিশাহীন। সামনে ইচ্ছে দৌড়ে উঠে যাচ্ছে, দূরে, খুব দূরে। ধূসর পায়ের নিচে জমাট বাঁধা শূন্যতার মধ্যে দাঁড়িয়ে থাকে। মনে হয় মাটি ফেটে যাবে তার নিচ থেকে। বুকের ভেতরটা খালি হয়ে গেছে। হাত বাড়ায় ধূসর সামনে, কিন্তু কেউ নেই ধরার জন্যে। চোখের সামনে ভেসে উঠে ইচ্ছের ভিজে মুখ, ভরা কান্নায় টলমলে চোখ, কাঁপতে থাকা ঠোঁট। মৃদু বাতাস বইতে থাকে ধূসরের আশেপাশে। তালুকদার বাড়ির সকলের বর্ণিল আলোক ছটা, বাগানের ফুলের ঘ্রাণ, পাখির কোলাহল, সব যেন আজ নিষ্ঠুর এক নীরবতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ধূসর নিশ্চল দাঁড়িয়ে থাকে, যেন সমস্ত দুনিয়া তার সামনে ভেঙে পড়ছে। আর সে কিছুই করতে পারছে না, শুধু চোখ দিয়ে অনুসরণ করে উপরের সিঁড়ির দিকে ছোটাছুটি করতে থাকা ইচ্ছেকে। আর মন থেকে প্রতিধ্বনিত হতে থাকে ইচ্ছে সেই তীব্র আরতি, চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। এই মুহূর্তে ধূসর নিজেকে পৃথিবীর সবচেয়ে একা, সবচেয়ে অপরাধী আর সবচেয়ে দুর্ভাগা মানুষ মনে করে। তবে কি ইচ্ছে তাকে ভুল বুঝলো? ধূসরের ইচ্ছে ঘুরি আর কি উড়বে না মুক্ত আকাশে? এখানেই তাদের গল্প শেষ। সন্ধ্যা গড়িয়ে গেছে অনেক আগেই। চারিদিক নিস্তব্ধ, কেবল ভেসে আসছে এশার আজানের সুর। একটা মধুর কিন্তু অদ্ভুতভাবে শীতল শিহরণ জাগানো সুর, যেন আষাঢ় মাস, তাই আবহাওয়াটাও আজ অস্থির। বিকেল থেকে আকাশ মুখ গোমড়া, কোথাও কোথাও কালো মেঘ জমেছে ঘন হয়ে। ঝিরে ঝিরে বৃষ্টি কখনো কাঁপিয়ে তুলেছে চারিপাশ, আবার হঠাৎ থেমে গেছে নিঃশব্দে। তারপর হঠাৎই বিদ্যুতের ঝলকানি, যেন কেউ আকাশ চিরে একবার ঝাঁপ দিল। নিচে পৃথিবী কেঁপে উঠল কিছুক্ষণের জন্য। তালুকদার বাড়ির পেছন দিকটা বেশ ফাঁকা, পুরনো পরিত্যক্ত একটা ছোট্ট ঝিল। সেখানে অনেকেই ভুলে গেছে এমন জায়গা আছে, অথচ ঠিক সেখানে গোপনে নির্জনে দুইটি রাজহাঁস বাসা বেঁধেছে। কবে এসেছে কেউ জানে না, কোথা থেকে এসেছে তাও অজানা, কিন্তু তারা ঠিক এক সুরে ডেকেই চলেছে বারবার, যেন বৃষ্টি, ঝড়, বজ্রপাত সব কিছুকে উপেক্ষা করে কারো অপেক্ষায় তারা। চারিপাশের প্রকৃতি আজ অন্যরকম, কিছু যেন জমে আছে বাতাসে। সেই ঝিলের নিস্তব্ধ জলরাশির গায়ে টুকটাক বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় ফ্ল্যাশ হয়ে উঠছে রাজহাঁসের সাদা পালক। সব মিলিয়ে পরিবেশটা যেন একটা গভীর রহস্যের আভা ছড়িয়ে রাখছে। উপর দিকে অন্ধকার ঘরের এক কোণে ঠান্ডা ফ্লোরে বসে আছে ইচ্ছে। হাঁটু ভাঁজ করে বসে নিজের শরীরটাকে জড়িয়ে রেখেছে দু হাত দিয়ে, আর মাথাটা ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপর, যেন নিজের মাঝে এসে দিয়ে যেতে চায়। সিল্কের কালো শাড়িটা এখনো গায়ে লেপটে আছে। পুরো শরীর জুড়ে যেন এক ধরনের ভার, এক অদৃশ্য শিকল। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ে যাচ্ছে ফ্লোরে। মনে হয় অনেক আগে শাওয়ার নিয়েছে, কিন্তু কাপড় পাল্টানোর মতো কোনো ইচ্ছে শক্তি শরীরে আর অবশিষ্ট নেই। রাগে, লজ্জায়, অভিমানে, অপমানে নিজের হাতে নিজের বাহুতে আঁচড় কেটে দিয়েছে ইচ্ছে। তবু সেই যন্ত্রণা ধূসরের ছোঁয়ার যেটুকু স্মৃতি ভেতরে জ্বালিয়ে তুলেছে তা একটুও মুছিয়ে দিতে পারছে না, বারবার যেন ব্যর্থ হয়ে পড়ছে। ঘরের বাইরে বজ্রধ্বনি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, জানালার ফাঁক দিয়ে ঘরের অন্ধকারে আলো ছুড়ে দেয়। সেই আলোয় স্পষ্ট হয়ে ওঠে গাল বেয়ে আঁকা লালচে নখের দাগ, গলার একপাশে জেগে থাকা গভীর আঁচড়ে চিহ্ন। অস্বস্তিকর, রুক্ষ, কিন্তু কেমন যেন মায়া মেশানো কষ্ট লেগে থাকে সেই দাগগুলোতে। ওগুলো চিহ্ন নয়, যেন ধূসর নিজের নামে এক একটা দাগ বসিয়ে গেছে ইচ্ছের গায়ে। চিহ্ন নয়, অধিকার। ইচ্ছে নিঃশব্দ, নিস্পন্দ, যেন কোনো চেতনা অবশিষ্ট নেই, কিংবা হয়তো খুব সচেতনভাবে নিজেকে অসাড় করে রেখেছে। ইচ্ছের চোখ দুটো ফাঁকা, কোন দিকে তাকিয়ে আছে বলা মুশকিল। যেন মনে হচ্ছে কিছু দেখছে না, শুনছেও না। ইচ্ছের নিঃশ্বাস খুব ধীর, একঘেয়ে, কিন্তু বুকের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা যেন শরীরের ভেতরে সজোরে আঘাত করছে প্রতিবার। ধূসর ভাইয়ের সেই চোখের দৃষ্টি, সেই দাপটে ঘিরে ধরা মুহূর্ত, সেই স্পর্শ, প্রতিটা দৃশ্য বারবার ফিরে আসছে ইচ্ছের চোখে। সে কি এক তীব্র উত্তেজনা, এক বিষাক্ত ভালোবাসা, যার ছায়া থেকে ইচ্ছে এখন পালাতে চায়, আবার নিজেরই অজান্তে খুঁজেও ফিরে। সকালে ইচ্ছে পাগলের মতো ছুটে এসেছে ঘরে, সারাদিনও দরজা খুলেনি, আর না খেয়েছে। ধূসরের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে ধাক্কা দিয়ে। এখন সেই ইচ্ছে যেন এক পাথর, এক নির্বাক ভগ্ন প্রতিচ্ছবি। কি হচ্ছে তার সাথে কেউ জানে না, কেউ জানে না।
তার ভেতরে এখন কী দহন চলছে শুধু জানে ধূসর ভাই তাকে ভেঙে গেছে, আবার নতুন করে অন্যরকমভাবে। ঘরের বাইরে ঝড় শুরু হয়েছে, জানালার কাঁচ কাঁপছে হাওয়ার তীব্রতায়, আর ইচ্ছে সেই ঝড়ের মধ্যেও স্থির নিশ্চুপ। দেহের প্রতিটি চিহ্ন সাক্ষ্য দিয়ে যাচ্ছে ভালোবাসার অন্ধ আবেগ যখন একত্র হয় তা কখনো কোমল হয় না, হয় জ্বালাময় ধ্বংসাত্মক। ঠিক যেমন এখন ইচ্ছের ভেতরটাও এক বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র। গভীর রাতের শুরু, চারিদিকে যেন নিঃশেষ হয়ে যাওয়া ধ্বনিরাও থেমে গেছে। হঠাৎ হালকা শব্দ করে ধীরে ধীরে খুলে আসে ঘরের দরজাটা। বাতাসে মিশে থাকা একটা ক্লান্ত বিষাদ আর চাপা আতঙ্ক একসাথে ঘোরাফেরা করে ঘরের কোণে কোণে। ঘরের ভিতর অন্ধকার, কেবল জানালার ফাঁক দিয়ে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে উঠলে কিছুটা আলোর আভা দেখা যায়। ধূসর দরজার মুখে দাঁড়িয়ে চোখ সাঁতার কাটায় অন্ধকারে। নিজের করা অপরাধ বারবার আটকে দেয় ইচ্ছের কাছে আসার আগে। তবে এইবার সবকিছু সাইডে রেখে ধূসর এসেছে ইচ্ছের কাছে। এক মুহূর্তের জন্য ধূসরের চোখে অনিশ্চয়তা খেলে যায়। এই ঘরেই তার ইচ্ছে, অথচ কোথাও নেই। তীব্র উত্তেজনার ছাপ মুখে গাঁথা, নিঃশ্বাস ভারী। ফ্লোরে কিছুর একটা ছায়াময় উপস্থিতি অনুভব করতে হঠাৎ বিদ্যুতের ঝলকানি চোখে ধরা পড়ে। ফ্লোরে বসে থাকা ইচ্ছে চুপচাপ, নিস্পন্দ, মাথা নিচু, মুখে কোনো অভিব্যক্তি নেই। কেবল চাঁদ মুখের তার ঘুড়ি আর ছায়ার ভেসে থাকা শাড়ির আঁচল যেন জানান দেয় সে এখানেই আছে। ধূসর থমকে যায় ইচ্ছের এমন করা পাগলামিতে, তারপর নিঃশব্দে ভেতরে পা রাখে। আলো আধারির মধ্যে দাঁড়িয়ে থাকা ধূসরকে ইচ্ছে সে কখন দেখেছে ধূসর হয়তো বুঝতেই পারেনি। কায়দা করে খোলা দরজার রহস্যটাও বুঝে ফেলেছে ইচ্ছে। দরজায় লক ছিল, কেউ বাইরে থেকে খুলে দিতে পারেনি। ধূসর নিজে কায়দা করে খুলেছে, কিন্তু ইচ্ছে কিছু বলে না। চোখ তুলে ধীরে ধীরে তাকায় সেই মানুষটার দিকে, যে এখনও ঠিক আগের মতোই ভয়ঙ্কর, আবার আশ্রয়দায়ী। ধূসর এগিয়ে আসে, চলার ভঙ্গিমায় অস্থিরতা, পাগলামো আর অপার মায়ার অদ্ভুত মিশ্রণ। মুখে আলো আধারের খেলা, চোখে ঝলকদার এক উন্মত্ত দৃঢ়তা। ইচ্ছে তাকিয়ে থাকে, শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে ওঠে। ধূসর যত সামনে এগিয়ে আসে ইচ্ছের হৃদস্পন্দন যেন শ্বাসের চেয়েও জোরে শুনতে পাচ্ছে ইচ্ছে নিজেই। ধূসর যত কাছে আসে ততই যেন ঠান্ডা ঘাম গায়ে মেখে নেয়। ধূসর নিজের করা অপরাধবোধ ভার নিয়ে কিছু বলতে পারে না, কোনো ব্যাখ্যা বা যুক্তি ইচ্ছে চোখের সামনে তার অবস্থানকে হালকা করতে পারে না। বুঝে সোজা পা টেনে ফ্লোরে বসা ইচ্ছের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। একটা পা ভাঁজ করে রেখে ধূসর এমন ভঙ্গিতে বসে যেন তার সমস্ত অহং, রাগ, আত্মসম্মান আজকের রাতের আলো ছায় মিলিয়ে গেছে তার ইচ্ছে ঘড়ির সামনে। বিদ্যুতের কাপা কাপা আলোর ঝলকানিতে ধূসর দেখতে পায় ইচ্ছের অনাকাঙ্ক্ষিত পাগলামি। ওর গাল, গলার হাত জুড়ে নখের আঁচড়, কিছু জায়গায় জমাট বাঁধা রক্ত। মুহূর্তে যেন ধূসরের ভেতর পৃথিবীটা থেমে যায়। গলার ভিতর দলা পাকানোর যন্ত্রণা ধূসরকে নিঃশ্বাস নিতে দেয় না। নিজের জন্যে, নিজের তৈরি পরিস্থিতির জন্য আজ ইচ্ছের এমন হাল। তার ইচ্ছেময়, তার ঘুড়ি, তার সেই উড়ন্ত প্রাণ আজ ছিন্ন ভিন্ন হয়ে তার সামনে বসে কাঁদছে। ধূসরের চোখে পানি চিকচিক করে ওঠে, তবে সেটা ফোঁটা হয়ে গড়ায় না। নিজেকে এখন কাদার অধিকারী মনে করে না ধূসর। সে যে পাপ করেছে, অনেক বড় পাপ। ধূসরের সমস্ত অনুভূতি যেন জিভে আটকে যায়। কোনো ভাষা দিয়ে ইচ্ছেকে বোঝানো সম্ভব নয় যে ধূসর কেবল ভালোবেসেছিল, সেই ভালোবাসায় আজ তার সবচাইতে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। নীরবতা জেগে থাকে দুটো মাঝখানে, যেন শব্দেরা ভয় পেয়ে দূরে সরে গেছে। ধূসর ধীরে হাত বাড়িয়ে এক টুকরো খাম ইচ্ছের সামনে রাখে। কোনো শব্দ করে না, চোখেও কোনো চাপ নেই, শুধু খামটা রেখে নিঃশব্দে ইচ্ছের গা ঘেঁষে ফ্লোরে অর্ধশোয়া হয়ে বসে পড়ে। ধূসর জানে ইচ্ছে হয়তো কথা বলবে না, হয়তো তাকিয়েও দেখবে না, হয়তো সেই খাম খুলেও দেখবে না কখনো, কিন্তু তার থাকার ভঙ্গিতেই একটা মৃদু অনুনয়, একটা অপরাধবোধ আর অসীম ভালোবাসা জমে থাকে। অন্ধকার ঘরে মৃদু আলোয় ঝুলছে পর্দা, বাইরের বাতাস জানালার ফাঁক গলে এসে মুখে ছুঁয়ে যাচ্ছে। ঘরের এক কোণে ইচ্ছে চুপচাপ বসে আছে, নির্জীব, চোখ যেন শক্ত করে ধরা কোনো স্মৃতির মাঝে হারিয়ে আছে। মনে হয় যেন সে বাস্তবকে মেনে নিতে পারছে না। ধূসর ইচ্ছের কাঁধে মাথা এলিয়ে দেয়, ইচ্ছেকে এক দৃষ্টে দেখে। গভীর নীরবতায় ডুবে থাকা সেই মুহূর্তে ধূসর ধীরে বলে ওঠে, কণ্ঠে এক অপার বিষণ্ণতা মেশানো আবেগ, তোকে রেখে যাওয়া আমার উচিত না ঘড়ি, তবে নিজের দায়িত্ব থেকে কিভাবে পিছপা হব বলো? ধূসর চুপ করে যায়। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মুখ থমথমে, চোখ জোড়া ভেজা হলেও ধূসর সেগুলো লুকিয়ে রাখে। ধূসর এবার নাম ধরে ডাকে, ঘড়ি। একটা ছোট ডাকেই ইচ্ছে নিজের অজান্তেই আবেশে বলে ওঠে হুম। ধূসর তখনই হঠাৎ করে মাথা কাঁধ থেকে নামিয়ে ইচ্ছের কোলে রেখে দেয়। ইচ্ছে চমকে ওঠে, এক মুহূর্তের জন্য শরীরটা শীতল হয়ে আসে। এই মানুষটা তাকে কখনো বাজে স্পর্শ না করে ভালোবেসেছে, আজ তার কোলে মাথা রেখে বলছে এমন কথা। ধূসর নিচু স্বরে বলে ওঠে, আমি চলে গেলাম, আর নাও ফিরতে পারি ঘড়ি, অনির্দিষ্ট সময়ের জন্য। তেমনি আমার জীবনটাও অনিশ্চিত হয়ে গেছে। ইচ্ছে শ্বাস আটকে রাখে, একটা না গিলে ফেলতে থাকে কান্না। ধূসরের কথা প্রতিটা শব্দ যেন ইচ্ছের বুক চিরে ছুঁড়ে দিচ্ছে ছুরি। ধূসরের কণ্ঠ আরো গাঢ় হয়, চোখ এখনো বন্ধ অবস্থায় ইচ্ছের কোলে।
তোর গালটা জানিস, আমি রাতের বেলায় চোখ বন্ধ করলেই এই মুখটা দেখি। তোর এই মুখটা আমার বারবার আটকায়। সব শেষ করে দিতে পারিনি এখনো, শুধু তোর জন্য। ইচ্ছে মাথা নিচু করে ফেলে কোলে ধূসরের মাথা। এই স্পর্শে, এই নৈশব্দে যেন তাদের আত্মারা ধীরে ধীরে মিশে যাচ্ছে। ইচ্ছের চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। বিন্দু বিন্দু সেই কান্না গড়িয়ে ধূসরের কপালে পড়ে। ধূসর তখনও বলে, জানি তোকে রেখে যাওয়া মানে নিজেকে শেষ করে ফেলা, কিন্তু আমি না গেলে কেউ তোকে শেষ করে ফেলবে ঘুরি। আমাকে শেষ করার বিনিময়ে তুই ভালো থাকিস ঘুরি। ঘরের বাতাস ভারী হয়ে যায়। ইচ্ছে ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে ধূসরের কপালে ঠোঁট রাখে, নিঃশব্দে বলে, আপনি ফিরবেন আপনার ইচ্ছে ঘুড়ির কাছে, এই আশায় আমি বেঁচে থাকবো। ধূসর চোখ বন্ধ করে সেই মুহূর্তে। তার মনে পড়ে যায় সবকিছু। ইচ্ছের প্রথম হাসি, প্রথম ভয়, ছোট ছোট কথা, তার একগাল অভিমান, আর এখন এই স্পর্শ, এই কান্না। ইচ্ছের অভিমান কমেছে কিছুটা, ধূসর বুঝতে পারে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মনের সব কথা বলতে শুরু করে। 27টা বছর অপেক্ষা করছি, তুই কবে অষ্টাদশীতে পদার্পণ করবি? আমার অপেক্ষার অবসান ঘটছে ইচ্ছে। আমার এই অনিশ্চিত জীবনে তুই ভাগিদার হবি, আমাদের মতিবানুর ভাই বোন আনতে সাহায্য করবি। ধূসর চায় ইচ্ছে না পালাক, না মুখ ফিরাক। জীবনের কঠিন মুহূর্তে ধূসর ইচ্ছেকে তার সমস্ত ভালোবাসা দিতে চায়, যা এখন দাবি, ভালোবাসা নয়, মালিকানা। কণ্ঠে আসার ছোঁয়া নেই, আছে একরোখা প্রতিজ্ঞা। আর ইচ্ছে স্থির হয়ে যায়, যেন শব্দহীন ঝড় বয়ে যায় তার ভিতরে। ধূসরের চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করে সত্যি কি সে ধূসর ভাইয়ের এই রূপটাকে চেনে। এতক্ষণ যে মানুষটা তার সামনে গভীর আবেগপ্রবণ হয়ে নিজের প্রেম প্রকাশ করছিল, সেই কি এই একই ধূসর যে কিনা এত ঠোঁটকাটা, এত নির্দ্বিধায় এমন স্পষ্ট প্রশ্ন ছুড়ে দেয়? গাল দুটো টুকটুকে লাল হয়ে ওঠে। লজ্জায়, এ সংকোচে, আরেক ধরনের অনিশ্চয়তায় ইচ্ছে চোখ নামিয়ে ফেলে। মাথা নিচু করে ফিসফিস করে বলে ওঠে, ভাইয়া আপনি কি বোঝাতে চাইছেন? এমন একটা মুহূর্তে যেখানে ভালোবাসার ভয় একসাথে বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। ধূসরের ঠোঁটে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটে ওঠে, চোখে প্রগাঢ় ধ্বংসের ইঙ্গিত। কোলে মাথা রেখে হাত উঠে ইচ্ছে ঠোঁটের উপর এক আঙ্গুল রাখে, আর তারপর ফিসফিস করে বলে ওঠে, প্লিজ, আই উইল বি জেন্টেল, আই প্রমিস ঘুরি। শব্দগুলো যেন শ্বাস প্রশ্বাসে গলে যায় ইচ্ছের। ধূসরের কণ্ঠে আরতি নেই, আছে অনিবার্যতার ঘোষণা। ইচ্ছে বসে থাকে নিশ্চুপ, বুকের ভেতরে অসংখ্য প্রশ্ন, অজস্র অনুভব, কিন্তু কোনোটারই উত্তর হাতে নেই। চারিপাশের সময় থমকে গেছে, কেবল ধূসরের চোখে তার ভবিষ্যতের প্রতিফলন। ইচ্ছের ঠোঁট হালকা কাঁপা, তীব্র অনুভবে ভিজে হৃদয়। কোনো উত্তর না দিয়ে শুধু ধীরে মাথা ঝুঁকায়। আকাশে ঝরতে থাকা বৃষ্টির বিন্দু সাক্ষী থাকে সেই রাতে। এক অস্থির পুরুষ আর এক দ্বিধাগ্রস্ত মেয়ের প্রেমের মধ্যকার এক প্রগাঢ় অসমাপ্ত চুক্তির। ঝুম বৃষ্টি, ভয়াল বজ্রপাত আর দমকা হাওয়ায় চারিপাশে পরিবেশ আরো বিষণ্ণ, আরো রহস্যময় করে তোলে। সেই মুহূর্তে ইচ্ছে মাথা নিচু করে ধূসরের মাথার উপর মাথা রাখে, তারপর নিঃশব্দে ধূসরের কপালে চুমু খায়। ছোট্ট কোমল এক চুমু, তবুও যেন হাজারটা শব্দের থেকে অনেক বেশি স্পষ্ট। ধূসর নিঃশ্বাস চেপে ধরে, চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শ, সেই মুহূর্ত। তারপর হঠাৎই যেন ভেতরে সব দ্বিধা ভেঙে এক ঝটকায় উঠে বসে পড়ে ফ্লোরের উপর। কিছু না বলে, একবারও পিছনে না তাকিয়ে ধূসর ইচ্ছেকে কোলে তুলে নেয়। ইচ্ছে কোনো প্রশ্ন করে না, কোনো প্রতিরোধ করে না। ধূসর সোজা হেঁটে যায় ঘরের সাথে লাগানো বিশাল বারান্দার দিকে। বাইরে বিশাল বারান্দা, একপাশে সিঙ্গেল একটা কাঠের চৌকি পাতা। এই চৌকিটা ইচ্ছে নিজেই জেদ করে বানিয়ে নিয়েছিল রফিক তালুদারের কাছ থেকে। সে কি কান্না করে, প্রকৃতির মাঝে বসে বই পড়া, ডায়েরি লেখা, নিশ্চিন্তায় ডুবে থাকার জন্যে। কিন্তু আজ সে বিছানাটা নীরব একাকিত্বের জন্য নয়, আজ সেটা সাক্ষী হতে চলেছে অন্য কিছুর। ধূসর ইচ্ছেকে বিছানার উপর ধীরে শুইয়ে দেয়। বাতাসে পর্দা দুলে উঠে, বর্ষার জলছাপ বারান্দায় আছড়ে পড়ে, কিন্তু ধূসর তাতে পাত্তা দেয় না। ধূসর এক এক করে সব পর্দা টেনে দেয়, বারান্দার গ্রিলের পাশের কাঠের পাটি নামিয়ে দেয়, যেন এই মুহূর্তটা শুধুই তাদের, আর কেউ নেই, কিছু নেই। বৃষ্টির শব্দের মধ্যে ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখে ঝলকাচ্ছে এক ধরনের নেশা, চোখের কোণে গভীর রোমাঞ্চ। হঠাৎই হালকা হেসে ফেলে ইচ্ছের দিকে তাকিয়ে, ঠোঁটের কোণে উঠে আসে এক অদ্ভুত হাসি, নেশালু, তীব্র, অথচ গভীর ভালোবাসায় জড়ানো। ইচ্ছে উঠে বসে, ধূসর ভাইকে দেখে ভয় নয় বরং বিস্ময়ে তাকিয়ে থাকে। এই মানুষটা কি তাকে পাগলের মতো ভালোবাসে, না নিজের ভালোবাসাতেই পাগল হয়ে গেছে? ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে ইচ্ছের দিকে, ইচ্ছের পাশে বসে
হাত উঁচিয়ে ইচ্ছের গাল ছুঁয়ে দেয়। বারান্দার ল্যাম্পের ঝাপসা আলো, বর্ষার ফোঁটার প্রতিফলন আর ধূসরের গভীর দৃষ্টি সব মিলিয়ে ইচ্ছের শিহরণ জাগানোর জন্য যেন যথেষ্ট। ইচ্ছে বোঝে তখন যে সম্মতি দিয়েছিল, যা করেছিল তা ভুল ছিল না। তার দেওয়া সেই কপালের চুমু হয়তো ধূসর ভাইকে সমস্ত দোটানা থেকে মুক্ত করেছে। এখন শুধু তাদের দুইজন, এক রাত আর সেই বারান্দার ছোট্ট বিছানা। বৃষ্টি যেন আশীর্বাদের মতো ঝরছে, আর ধূসর ধীরে হাত বাড়িয়ে ইচ্ছের আঙ্গুলগুলো ধরতে থাকে মজবুতভাবে, দৃঢ়ভাবে, আর চোখে সেই নেশালো দৃষ্টি নিয়ে বলে ওঠে না বলা এক প্রতিজ্ঞা। ধূসর ঝুঁকে আসে ইচ্ছের দিকে। ইচ্ছে দুই বাহু ধরে শুয়ে দেয় নরম বালিশে। হঠাৎই কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া ধূসর নিজের নরম কিন্তু দৃঢ় ঠোঁট দুটো ইচ্ছের ঠোঁটে ছুঁয়ে দেয়। ইচ্ছে কেঁপে ওঠে, সার যেন আটকে আসে বুকের মাঝখানে। ধূসরের আচরণে ইচ্ছে অবাক, তবে বাধাও দেয় না, বরং এক অজানা আবেগে ইচ্ছে চোখ বুজে ফেলে। ধূসর নিজের ঠোঁটটুকু ইচ্ছে ঠোঁট থেকে আলগা করে নেয়, কোনো লাজুকতায় নয়, বরং গভীর এক প্রশ্রয়। আর তারপর নিঃশব্দে মাথা এগিয়ে এনে ইচ্ছের কপালে একটা স্থির চুমু এঁকে দেয়। ইচ্ছের শরীর তখন ধূসরের বাহুতে ঢলে পড়ে। ধূসর যেন ওকে তার নিজের ভিতর লুকিয়ে রাখে, একটা ঘূর্ণি ভালোবাসায় আটকে ফেলে, যেখানে আর কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। ইচ্ছে ধীরে ধীরে দুই হাতে ধূসরকে আঁকড়ে ধরে, যেন এইটুকু নিরাপত্তা আর কিছুতেই হারাতে চায় না। ধূসর নিচু গলায় কানে ফিসফিস করে বলে ওঠে, মে আই? ছোট কথাতে যেন ইচ্ছে শির দাঁড়াবে, কাঁপুনি নেমে আসে। এত সংবেদনশীল, এত গভীর প্রশ্ন তাকে চাইলেও অস্বীকার করতে পারে না। লজ্জায় চোখ বুজে ফেলে, আর ধূসরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছেকে নিজের বলিষ্ঠ বুকে। ধূসর ইচ্ছেকে নিজের দিকে টেনে আনে, মাঝের দূরত্বটুকু মিটিয়ে। ধূসরের দৃষ্টি পড়ে ইচ্ছের ঘাট থেকে নিচের দিকে নেমে যাওয়া পাতলা আঁচলের ফাঁকে দৃশ্যমান নরম ত্বকে। এক ঝটকায় ধূসর সেদিকে নেমে আসে, ঠোঁট ছোঁয়ায় না, বরং এক গভীর আবেগ নিয়ে কাঁপতে থাকা উরুস্থলের উপর দৃশ্যমান জায়গায় ঠোঁট রেখে এক ধরনের স্পর্শ টেনে নেয়। এরপর ধূসর দাঁত দিয়ে একটুখানি কামড়ে দেয়, তবে বেদনাময় নয়, বরং যেন দখলের এক চিহ্ন, ভালোবাসার সিলমোহর। ইচ্ছে আবেশে আরো শক্ত করে জড়িয়ে ধরে ধূসরকে। বুকের ভেতর হৃদস্পন্দন যেন আগ্নেয়গিরির মতো দপদপ করে। লজ্জা, তৃষ্ণার, অনুশোচনাহীন ভালোবাসার আবেশে ইচ্ছে নিজেকে ছেড়ে দেয় ধূসরের বুকে। ধূসরও যেন শরীর নয়, মনকেই জড়িয়ে ধরেছে এমন গভীরভাবে, যেখানে প্রতিটি স্পর্শ হয়ে ওঠে কথা, প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে অঙ্গীকার। এই ভালোবাসা মৃদু নয়, প্রগাঢ়, এমনকি ভয়ঙ্কর রকম গভীর। বাহিরে টানা বৃষ্টির শব্দে চারিদিক যেমন অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। দমকা হাওয়ার তীব্র ঝাপটা গ্রিলের ফাঁক দিয়ে সরাসরি এসে পড়ছে বারান্দার ভিতরে। বৃষ্টি ছিটে ভিজিয়ে দিচ্ছে ইচ্ছের মুখ আর ধূসরের নগ্ন পিঠ। ধূসরের নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছে, প্রতিটা মুহূর্তে শরীরের ভাঁজে জমে উঠছে অভিমান, উন্মত্ততা আর এক ধরনের পাগলামি। ধূসর ইচ্ছের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে নেয়, শক্ত করে ধরে, একটুও ছাড়ে না। ইচ্ছে কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট খোলার আগে ধূসর এগিয়ে আসে। আবার ঠোঁট ইচ্ছের ঠোঁটে গিয়ে থামে, প্রথমে আলতো, তারপর ক্রমশ চেপে ধরে, এক অপেক্ষমান পাগল প্রেমিকের মতো। যে চুম্বনে ছিল জেদ, ছিল মালিকানা, ছিল ভয়, যেন এই স্পর্শে সে ইচ্ছেকে বাঁচিয়ে রাখবে। গাল, গলার আঁচড়ের জায়গাগুলোতে ধূসর পরম আবেশে মুখ ডুবিয়ে চুমু খায়, আর ইচ্ছে ধূসরের মাথার রেশমি এক গুচ্ছ চুল খামচে ধরে উন্মত্ততায়। ইচ্ছে থমকে যায়, শরীর কেঁপে ওঠে। ধূসরের চোখের ভাষা ইচ্ছেকে বাধ্য করে নিজের চোখ বন্ধ করে নিতে। ধূসর একটু সরে এসে নরম কণ্ঠে বলে ওঠে, হানি, যাওয়ার আগে পুষিয়ে দিয়ে গেলাম, এই শরীর, এই চোখ, এই নিঃশ্বাস, সব। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ভেজা গায়ে জড়ানো ইচ্ছের শাড়ির আঁচলটা খুলে ফেলে ধূসর। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে, শীত আর আবেশে গাছি উড়ে উঠে, মুখে লজ্জা, ঠোঁটে কাঁপুনি, কিন্তু বাধা দেবার মতো কোনো শক্তি নেই শরীরে। বাইরে বজ্রপাতের আলো এসে পড়লে ইচ্ছের মুখে ধরা পড়ে অভিভূত এক ভালোবাসা। ধূসর ইচ্ছের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, যেন এক চিরন্তন প্রতিশ্রুতি। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ নিশ্চুপতায় ধূসর ইচ্ছেকে নিজের বুকে টেনে নেয়। ইচ্ছেও এবার আর নিজেকে দূরে সরায় না। একটানা বৃষ্টির মতো তারা ডুবে যায় একে অপরের অস্তিত্বে। শরীর ছুঁয়ে ছুঁয়ে অনুভব করে হৃদয়ের ভাষা। ধূসরের গলা একসময় ভেঙে আসে, কানে কানে ফিসফিস করে, তোকে নিয়ে আজ রাতেও মরতেও আমি রাজি, কিন্তু অন্য কারো ছোঁয়া তুই পেলে আমি নিজেকে থামাতে পারবো না। ইচ্ছে শুধু চোখ বন্ধ করে ধূসরের বুকে মুখ লুকিয়ে ফেলে, আর বাহিরে তখনও ঝরে পড়ে বৃষ্টি, সেই ভালোবাসার সাক্ষী হয়ে। ঘুম ভালো হয়েছে? ইচ্ছে সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তার উপর আবার এরকম একটা প্রশ্ন। লজ্জায় মিয়ে যায় ইচ্ছে ধূসরের নগ্ন বুকে। আরো লজ্জায় যেন মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছা করছে না। ঘুমোতেই ঘুম হয়েছে ভেবেই ইচ্ছের লজ্জার সাথে হাসিও পায় বেশ। বাইরে তখনও ভোরের আলো ফোটেনি, বৃষ্টি এই টুপটুপ করে অবিরাম ঝরছে। বারান্দার প্রায় সবকিছু ভিজিয়ে ফেলছে বৃষ্টির ছিটে।
শরীরে ব্ল্যাঙ্কেটটা ধূসর আরও একটু টেনে নিয়ে ইচ্ছেকে শক্তভাবে জড়িয়ে ধরে তার বুকে। ধীরে ধীরে ইচ্ছের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে ধূসর। আর যতবার ধূসরের হাত বিচরণ করতে থাকে ইচ্ছের পিঠে, ততবার যেন ইচ্ছে কেঁপে কেঁপে উঠে, শরীরে শিহরণ জাগে। ইচ্ছের কোনো জবাব না পেয়ে ধূসর হালকা গলায় বলে, আমার ভাগ্যটা কত খারাপ বল। ইচ্ছে ঘুম জড়ানো কণ্ঠে বলে বুক থেকে মাথা উঁচিয়ে। কেন? ধূসর অন্যমনস্ক হয়ে বলল, এই যে এখন থেকে আর রোজ সকালে তোমাকে আর কাছে পাবো না, তোর মুখ দেখে ঘুমটা ভাঙবে না, রাতের বেলা আর ভালোবাসার চাদরে মুড়ি রাখতে পারবো না। কেন? এসব কি কথা? আমি কিন্তু আর আপনার সঙ্গে কথা বলবো না। ইচ্ছে অসহায় কণ্ঠে বলে, ধূসরের গালে হাত রেখে। কথাটা সম্পূর্ণভাবেই ধূসর ইগনোর করে। ইচ্ছের যে মন খারাপ হয়েছে ভালোভাবেই বুঝতে পেরেছে। যাওয়ার কথা শুনে মেয়েটা নিজের কি অবস্থা করে ফেলেছে ভেবে ধূসর দীর্ঘশ্বাস ফেলে ইচ্ছেকে আরও নিজের সাথে মিশিয়ে নিয়ে দুষ্টামি কণ্ঠে বলে, ঘড়ি নিজেকে বেসমান লাগছে, অনেক কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। বৃষ্টি থামা পর্যন্ত তোমাকে আর একটু ভালোবাসি। ইচ্ছে লজ্জায় বলে, কি শুরু করলেন আপনি? শুরু না করতেই শুরু করেছিস এভাবে মিথ্যা এলিয়েশন, তার থেকেই শুরু করি। ধূসর তাকিয়ে দেখে ইচ্ছের চোখের কার্নিশে পানি। তাড়াতাড়ি ইচ্ছের গালে হাত রেখে বলে ওঠে, ঘড়ি খারাপ লাগছে? বলো শোনা, কি হয়েছে? কাঁদছো কেন? ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থেকে ইচ্ছে লজ্জায় রাঙা অবস্থায় ধূসরের হাত টেনে পেটের উপর রেখে বলে, ব্যথা করছে। ধূসর চোখ খিচিয়ে হাসে তৃপ্তির হাসি। 27 বছরের জীবনে এমন প্রশান্তি কখনো পায়নি সে। তার বাহুবন্ধনে আবদ্ধ মেয়েটির জন্য আজ সে দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। ধূসর ইচ্ছেকে এক ঝটকায় বুকের উপর থেকে নামিয়ে বালিশে শুইয়ে দেয়। ধীর স্থিরভাবে ইচ্ছের পেটে হাত বুলিয়ে দিতে থাকে। তার প্রতিটা স্পর্শে কোথায় যেন হারিয়ে যেতে থাকে মেয়েটা। ধীর স্থিরভাবে ধূসর ইচ্ছের চোখের দিকে তাকিয়ে বলে, এটা স্বাভাবিক, আমি হাত বুলিয়ে দিচ্ছি শোনা, ঠিক হয়ে যাবে। ইচ্ছে স্বস্তির শ্বাস ফেলে। তার জীবনের শ্রেষ্ঠতম পুরুষটির দিকে মায়া ভরা চোখে তাকিয়ে থাকে। ধূসর হঠাৎ রহস্যময় হাসি হেসে বলল, রেড বেরি। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে তড়িঘড়ি করে উঠে বসে ইচ্ছে। কালো শাড়িটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। লজ্জায় মাটির ভেতরে ঢুকে লুকিয়ে পড়তে ইচ্ছা করছে আবারও। ধূসরও উঠে বসতে বসতে দুষ্টুমি স্বরে বলল, কি ব্যাপার রেড বেরি, এত তাড়াতাড়ি রাজি? বেচারি ভাবতে থাকে কখন সে হ্যাঁ বলেছে। ভাবাভাবির মধ্যে ইচ্ছে কিছু বলে উঠবে টোন। ইচ্ছেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূসর নিজের বাহুতে এক ঝটকায় ইচ্ছেকে তুলে ফেলে। ভোর হওয়ার সাথে সাথেই যেন আকাশ আবারও খারাপ হতে শুরু করেছে। বাহিরে মুষলধারায় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু করেছে। ততক্ষণে আবারও উন্মুক্ত বুকে ইচ্ছেকে নিয়ে সোজা বাথরুমের দিকে হাঁটতে থাকে ধূসর। আর ইচ্ছে দুই হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে ধূসরের কাঁধ। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছে। পেছনে ধূসর শক্ত করে ইচ্ছের কোমর জড়িয়ে রেখেছে। স্বচ্ছ আয়নার ভেতরে দুজোড়া দৃষ্টি একে অপরের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। ইচ্ছের ঠোঁটের বেহাল অবস্থা। প্রথম কোনো পুরুষের সান্নিধ্য পেয়েছে, তাও তার স্বামী রূপে। গালায় দৃষ্টিমান জায়গাগুলোতে আঁচড়ের দাগ ঢেকে দিয়েছে ধূসর নিজের ভালোবাসা দিয়ে। জায়গায় জায়গায় লাল রক্ত জমাট বাঁধা দাগ, ভালোবাসার ভাষায় ভালোবাসার চিহ্ন। ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে থেকে নেশালো কণ্ঠে বলে, আমার শার্টে তোমাকে বেশ মানিয়েছে, সুন্দর লাগছে। এতক্ষণে নিজের দিকে চোখ পড়ে ইচ্ছের। গতরাতে ধূসরের শার্ট গায়ে যা হাঁটু ছাড়িয়ে গিয়েছে। ইস্কি লজ্জা, বেচারি লজ্জায় যেন মিইয়ে যেতে থাকে। ধূসর ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অভিযোগের স্বরে বলে, এইভাবে লজ্জাপর কি এসে? স্বামীর সব জিনিসে তো তোমার সমান অধিকার আছে, বুঝেছো স্টুপিড? ধূসরের এবার রাগ হয় হালকা। মেয়েটা যেমন নরম তেমনি লাজুক স্বভাবের, এই জন্য সবাই কষ্ট দিতে থাকে। সবসময় কেমন লজ্জায় গাল দুটো লাল করে রাখে। ইচ্ছে কি বুঝতে পারে না তার কন্ট্রোল হারিয়ে যায়? যদিও ধূসর মেয়েটার এমন লাজরাঙা মুখটা বেশ পছন্দ করে। অর্ণবের সাথে ফোনে কথা বলতে বলতে তাহসিন এক হাতের কনুই সোফার হাতলে রেখে অন্য হাতটা কপালে ঠেকায়। বাইরে সকালের তেজি আলো, ঘরের ভেতরে শান্ত পরিবেশ। মাঝে মাঝে রান্নাঘর থেকে আসে হালকা শব্দ। দীর্ঘদিন পর 2 দিনের ছুটি পেয়েছে। ধূসর চলে যাবে সেজন্য অনেক কষ্টে অর্ণব ম্যানেজ করে দিয়েছে। তাই আজ ঘরে থাকার একটুখানি বিলাসিতা অনুভব করছে। মেডিকেল ক্যাম্পে গত কয়েকটা সপ্তাহ ছিল ধকলের, তাই শরীরটা একটু বিশ্রাম চাইছে। ক্যাম্পের জন্য জয়ের বিয়েতেও যেতে পারেনি, তবে মনটা তাহাসিনের সান্ত্বনা। অর্ণবের কণ্ঠস্বরা ধূসরের চিন্তাগুলো যেন একটু বেশি জাগিয়ে তুলছে। ঠিক সেই সময় ধাপ ধাপ শব্দে সিঁড়ি বেয়ে নিচে নামে ধূসর। ভারী পায়ের সেই ছন্দময় চলার শব্দ যেন এক অন্যরকম উত্তেজনা তৈরি করে ঘরের ভিতর। তাহসিন থেমে যায়। কানে ফোন থাকা অবস্থাতে চোখ তুলে চেয়ে থাকে সামনে। চিরচেনা চিরগম্ভীর ধূসরকে আজ অদ্ভুত এক হাস্যোজ্জ্বল মুখে দেখে চমকে ওঠে।
যেন তার সেই ভাইয়ের চাপা রাগ অভিমানের জায়গায় আজ এক অদ্ভুত শান্তি, এক রহস্যময় আনন্দের ছাপ স্পষ্ট। ধূসর এগিয়ে এসে একেবারে তাহসিনের বিপরীতে সোফায় বসে পায়ের উপর পা তুলে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে বোনের দিকে। তাহসিন ফোনটা রেখে দেয় পাশের টেবিলে, তারপর একটু কাত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই, আজকে তোমার মধ্যে অন্য কিছু দেখছি। মুখে হাসি, চোখে যেন ঝিলিক। কি হয়েছে? ধূসর কিছু বলে না, কেবল চোখে যেন এক অদ্ভুত ঝাঁকুনি দিয়ে তাকিয়ে থাকে সোজা সামনের দিকে। তাহসিন এবার চোখ নামিয়ে ধূসরের কাঁধের দিকে তাকায়। একটা পাতলা দাগ, লালচে আঁচড়, যেটা হয়তো অনেকেই খেয়াল করতো না, কিন্তু তাহসিন তো ভাইকে খুব ভালো করে চিনে। ধূসর বসার সময় জামার কলার সরে গিয়ে স্পষ্ট হয়েছে সেই দাগ। তাহসিন এবার ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে ওঠে, ভাই, কাঁধে দেখছি আবার বিড়ালের আঁচড়। তা ভাই, বিড়ালটা কি বেশ বড় নাকি ছোট ছিল? ধূসর এবার চোখ তুলে তাকায় তাহসিনের দিকে, কোনো কথা না বলে উঠে দাঁড়ায়, 2 পা এগিয়ে আসে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে ঝুঁকে আসে তাহসিনের কানে, নিঃশ্বাস ছুঁয়ে বলে কিছু একটা একেবারে নিচু গলায়, যেন বাইরের দুনিয়ার কেউ না শুনতে পারে। তাহসিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। ধূসর তখন আর কিছু না বলে সোজা দরজার দিকে হাঁটা দেয়। গাইনি বিশেষজ্ঞ হওয়ার সুবাদে মেলি সবকিছুই যেন সবসময় হাতের কাছে থাকে তাহসিনের, প্রয়োজন পড়লে ব্যাগ হাতে পেয়ে যায় যা দরকার। আজও তার ব্যতিক্রম হয়নি। ধূসর যেদিকে হেঁটে গেল সেদিকেই একভাবে স্থিরভাবে তাকিয়ে থাকে তাহসিন। কিছুটা হাসি চোখে মুখে ভেসে ওঠে। এরপর ধীরে ধীরে ব্যাগের চেন খুলে ভেতর থেকে কিছু একটা বের করেন, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যা দরকার বেছে নেয়। চোখে মুখে যেন এক ধরনের মনস্থির করা দৃঢ়তা। পায়ের শব্দ ঠাই ঠাই কানে বাজতে থাকে। উপরের দিকে সিঁড়ির দিকে এগুতে থাকে তাহসিন। চারিপাশে এখন আর রাতে শুনশান অন্ধকার নেই, বরং সারা রাতের তাণ্ডব শেষে প্রকৃতি যেন নিজেকে ধুয়ে মুছে ফেলেছে। আকাশ জুড়ে নীলছে মেঘের আনাগোনা, মাঝে মাঝে সূর্যের টকটকে তাপ নেমে আসছে মাটির গায়ে। সেই রোদের তীব্রতা যেন একরকম নিঃশব্দ হুঁশিয়ারি কিছু ঘটতে চলেছে। অন্যদিকে রূপালী ছোট আয়নার সামনে বসে আছে ইচ্ছে, পরনে ধূসরের সাদা টি শার্ট যা ওর গায়ে একেবারে ওভারসাইজ হয়ে গেছে, হাঁটু অবধি নেমে এসেছে, সাথে কালো ট্রাউজার যেটা কেবল ঘরের আরামেই মানায়। লম্বা ভেজা চুল পিঠে পেরিয়ে মেঝেতে লুটিয়ে আছে, পানি টুপটাপ করে পড়ছে নিচে। আয়নার সামনে বসে ধীরে ধীরে নিজের মেকআপ বক্স থেকে কনসিলার নিয়ে হাতে ও ঘাড়ে থাকা নখের আঁচড় আর লালচে গভীর দাগের উপর হালকা করে চাপ দিচ্ছে। এক একটা দাগ ঢাকার সাথে সাথে ইচ্ছের বুক ধকধক করে ওঠে। লজ্জায় ও ধূসরের স্পর্শে স্মৃতিতে গাল দুটো রক্তিম হয়ে ওঠে। কোনোভাবে কেউ এই দাগগুলো দেখে ফেললে কি বলবে, এই ভেবে নিজেকে লুকিয়ে ফেলতে ইচ্ছা করে ওর। অথচ সবই তো ধূসর করেছে, এতটাই জোরে, এতটাই অধিকার নিয়ে, যা নিজের কাছে বিশ্বাস হয় না ইচ্ছের। হঠাৎ দরজার আলতো শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় ইচ্ছে। দরজা ধীরে ধীরে খুলে যায়, ভিতরে ঢুকে তাহসিন। তাহসিনকে দেখে ইচ্ছে মুহূর্তেই থমকে যায়, চোখ বড় হয়ে যায় বিস্ময়ে। বহুদিন পর বোনকে সামনাসামনি দেখে যেন কিছুক্ষণ বুঝেই উঠতে পারে না কিছু। তাহসিন মৃদু মুচকি হাসে, চোখের কোণে খানিক জল জমেছে ওর। সামনে এসে দাঁড়িয়ে থেমে যায়, ভালো করে দেখে নেয় এই ইচ্ছে কি সেই আগের ইচ্ছে? ধূসরের সাদা টি শার্টে ভেজা চুলে আর একটু নারীত্বের ছাপ নেয়া, চোখে মুখে কি এই মেয়েটাই তার ছোট বোন? চোখের কোণ ভিজে আসছে, ঠোঁট কাঁপছে তাহসিনের। এক পায়ে গিয়ে এসে হঠাৎ করে জড়িয়ে ধরে ইচ্ছেকে। আই মিস ইউ আপু, তোমায় অনেক অনেক মিস করেছি জানো। ইচ্ছে কণ্ঠে অসহায় ভালোবাসার অভিমানগুলি এক হয়ে গেছে। ইচ্ছে হতবাক হয়ে যায় কিছুক্ষণের জন্য, চোখের পাতা না ফেলে শুধু তাকিয়ে থাকে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। তারপর হঠাৎ মুখ ফিরিয়ে নেয় ইচ্ছে, ঠোঁট ফুলিয়ে রাগী মুখে বলে, মুখ উল্টিয়ে ফেলেছে ইচ্ছে, যেন পুরোনো দিনের সেই বাচ্চা ইচ্ছে। তাহসিনের কোলে বসে রাগ করে মুখ গুটিয়ে বসে থাকতো। তাহসিন হেসে ফেলে, সে আগের মতোই মিষ্টি নির্ভেজাল এক হাসি। ধীরে ধীরে হাতটা বাড়িয়ে ইচ্ছের মাথায় আলতো করে রাখে, আঙ্গুল বুলিয়ে দিতে থাকে। বাচ্চার মতো তোদের বাকি থাকবি চিরকাল, তবুও তুই আমার বোন, ঠিক আগেরই মতন। নির্জন সেই কক্ষের নীরবতা খানিকটা ভাঙে একটা শব্দে, ট্যাবলেটের পাতার কচকচে আওয়াজ। তাহসিন হাত বাড়িয়ে ইচ্ছের দিকে একটা ছোট সাদা ট্যাবলেট এগিয়ে দেয়, কণ্ঠ স্বাভাবিক তবে তীক্ষ্ণ, যেন প্রতিটা শব্দের ভেতর লুকিয়ে আছে অনির্বচনীয় কোনো রহস্য। এইটা খেয়ে নিস। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে তাহসিন। ইচ্ছে অবাক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে ওঠে, কি এটা আপু? তাহসিন কিছু বলে না, একরকম নীরব চাপ চোখে মুখে। তারপর ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ায়, ঠিক বেরিয়ে যাওয়ার আগে থেমে গিয়ে পিছনে না থেকে ঠান্ডা গলায় বলে, তোর স্বামী পাঠিয়েছে যাতে আমি ফুপি হই আরো দেরিতে, বুঝেছিস পাগল? শব্দগুলো যেন সময়ের সঙ্গে সঙ্গে ছুরির মতো কেটে ফেলে ইচ্ছের চিন্তার প্রবাহ। মুহূর্তে মুখে রক্তের ছোঁয়া ছড়িয়ে পড়ে, লজ্জায় আর এক অজানা উত্তাপে বুকের ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলতে থাকে। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে, একবার চাইলেও দৃষ্টি ফিরিয়ে নিতে পারে না সেই ছোট্ট ট্যাবলেট থেকে। তাহসিন চলে যায়, পেছনে পড়ে থাকে এক অবাক
আহত কাঁপতে থাকা মেয়ে ইচ্ছের মন চিৎকার করে যেন বলতে চায়, এই অসভ্য এই পাগলটা কিভাবে পারলো এমনটা করতে? নিজের বড় বোনকে দিয়ে পাঠাচ্ছে এসব, কি অমানবিক, কি নির্লজ্জ, কি ভয়ঙ্কর। ইচ্ছে কাপা হাতে ট্যাবলেটটা তুলে নেয়। হৃদস্পন্দন বেড়ে যায় কয়েকগুণ। ইচ্ছে লজ্জায় ভাবতে থাকে পালিয়ে যাবে কোথাও দূরে, এতটা দূরে যেখানে ধূসর ভাই আর খুঁজে পাবে না তাকে, তার পাগলামি, তার অসভ্যতা আর কোনোদিনও যেন ছুতে না পারে। কিন্তু ইচ্ছে জানে ধূসর ভাই ঠিকই খুঁজে নিবে, হয়তো মৃত্যু হয়ে, হয়তো আগুন হয়ে, হয়তো ভালোবাসার ছায়া হয়ে। তার কানে তখনও বাজে তাহসিনের শেষ কথা, চুলটা ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিস। লজ্জায় রাঙা হয়ে ইচ্ছে ট্যাবলেটটা ছুঁয়ে দেখে। আজ নিজেকে কেমন বড় লাগছে তার। বড় কারণ কেউ একজন তাকে এতটা গুরুত্ব দিয়েছে, এতটা ভালোবেসেছে। সে কারো ভালোবাসার মানুষ, শুধু ভালোবাসা বললে ভুল হবে, সে কারো পাগলামির কারণ। ধূসর ভাইয়ের বলা কথাগুলো বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে। প্রতিটা বাক্য, প্রতিটা স্পর্শ যেন ইচ্ছের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। গাল গরম হয়ে ওঠে, বুকের ভেতর হালকা কাঁপুনি। চেয়ারটা বসে থাকা অবস্থায় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাতের ট্যাবলেটের দিকে হঠাৎই চোখের কোণ ভিজে ওঠে। এক ফোঁটা পানি নীরবে গড়িয়ে পড়ে গালবে। ইচ্ছে ভাবে, সে কি এতটা ভালোবাসার যোগ্য ছিল? তার সে অসভ্য পুরুষ যে রাগে, ভালোবাসায়, অহংকার সব সীমানা পেরিয়ে দিয়েছে তাকে ঘিরেই যে এক অসম্ভব ভালোবাসার গল্প লেখা হচ্ছে। কাঠের একটা পুরনো চেয়ার, তার সঙ্গে দড়িতে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে তনু, মুখ শুকনো, চোখ আধা খোলা। সকালে কোচিং যাওয়ার সময় ধূসরের লোকজন ওকে তুলে এনেছে, কিন্তু কেন তা এখনো অনুর কাছে অজানা। ঘরের এক পাশে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে তৃণ আর রাদীপ, দুজনাই নীরব, ধূসরের প্রতিটা পদক্ষেপে নজর রাখছে। ধূসর থমকে দাঁড়ায়, চোখে যেন এক নিষ্ঠুর আগুন। বুক ভরা রাগ আর অভিমানে গলার স্বর কাঁপছে, কিন্তু তবুও নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। অনু হঠাৎ চোখ মেলে তাকায় ধূসরের দিকে। ঠোঁট শুকিয়ে এসেছে, কিন্তু কণ্ঠে ভয় ঢাকতে চায় না সে। আমাকে কেন তুলে এনেছেন আপনি? যদি আমি ভাইয়াকে বলে দেই আপনি আমাকে অপহরণ করেছেন, তাহলেই কিন্তু তাসরিন আপুর সাথে ভাইয়ার বিয়েটা ভেঙে যাবে মিস্টার ধূসর। তৃণ রাদীপ একে অপরের দিকে তাকায়। অনুর সাহসের এই উল্টোপাল্টা কথা শুনে রাগে ধূসরের চোখ লাল হয়ে ওঠে, কিন্তু ঠোঁটে ফুটে ওঠে সেই রহস্যময় ঠান্ডা একরোখা হাসি। ধীরে ধীরে ধূসর অনুর খুব কাছে গিয়ে মুখ নামিয়ে আনে, গলার স্বরটা যেন ছুরির মতো ধারালো। তাই না? তাহলে ইচ্ছেকে সমুদ্রের পানিতে ঢাকা দেওয়া ঘটনাটা বলে দেয় আমি, কেমন অনু? ধূসরের কণ্ঠস্বর কেমন ঠান্ডা চোখের খুনির মতো লাগে অনুর। কি ভয়ঙ্কর, কি নৃশংসতা! অনুর চোখ মুহূর্তেই বড় হয়ে যায়, মুখের রং কেমন মুহূর্তেই ফ্যাকাশে রং ধারণ করে। হাতে নাতে ধরা খেয়েছে, তবে এতদিন পর ধূসর কেন তার সাথে ছলচাতুরি করছে? অনু ধূসরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি মানুষটা তার খেলার পাত্র নয়, বরং সঠিক সময়ের অপেক্ষায় এতদিন চুপ ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।